आ गया रे आ गया एग्जाम तो आ गया কি নাইনের বাচ্চারা এক্সাম এসে যাচ্ছে তো আজকেই তো মানে সেকেন্ড উইক থার্ড উইক হয়ে যাচ্ছে জুলাইয়ের সো আগস্টের ফার্স্ট উইক থেকেই এক্সাম তো নাইনের বাচ্চারা কি খবর তোমাদের পড়াশোনার আমাকে একটু কমেন্টে জানাও ভিডিও তো দেখে যাচ্ছ বাট পড়াশোনাটা কি হচ্ছে মানে বাড়িতেও হয়তো টিউশনে পড়ছো বা বাড়িতেও পড়াশোনা করছো তো কতটুকু মনে রাখতে পারছো টেস্ট কিরকম দিচ্ছ নিজেদের নিশ্চয়ই বাড়িতে টেস্ট দাও তো টেস্ট কিরকম দিচ্ছ কতটা মনে রাখছে কতটা কিরকম প্রিপারেশন লেভেলটা কতটা দূরে একটু আমাকে কমেন্টে জানাও আর তোমাদের পরীক্ষাটা কবে থেকে শুরু সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাও আর বাই দ্য ওয়ে আমি তোমাদের সুয়েনা ম্যাম তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের আজকে আমি একদম মোস্ট এক্সাইটিং লেকচার অ্যাসিড বেস সল্ট নিয়ে চলে এসেছি তো 9 এর অলরেডি আমাদের জানো ওয়ান শট সেকেন্ড সামেটিভ সিরিজ চলছে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা ভিডিও পাচ্ছ তো আজকে আমি তোমাদের তো অলরেডি তিনটে আমার লেকচার চলে গেছে কি কি লেকচার চলে গেছে আমি কিন্তু মোলের ধারণা চ্যাপ্টারটা পড়িয়ে দিয়েছি নেক্সট হচ্ছে আমি তোমাদের দ্রবণ চ্যাপ্টারটা লেকচার অলরেডি চলে গেছে দেন আমাদের ওয়ার্ক ফর এনার্জির ওয়ান শট লেকচার চলে গেছে যদিও ওয়ার্ক ফর এনার্জিটা কিন্তু আগেও আমাদের ইয়াতায়াত ব্যাচে আমারই লেকচার অলরেডি দেওয়া ছিল কিন্তু এটা হচ্ছে যেহেতু একটা ওয়ান শট ওটাও কিন্তু ওয়ান শটেই দেওয়া ছিল ওখানে আমি অনেক বেশি ডিটেলস ধীরে সুস্থে মাথা শান্তি রেখে তোমাদের বুঝিয়েছি কিন্তু যেহেতু এটা হচ্ছে রিভিশন লেকচার হচ্ছে তো তোমরা জানোই আমাদের এই মানে এই ম্যারাথন আর এই সিরিজটা শুরু হওয়ার আগেই তোমাদেরকে বলা হয়েছে যে এটা হচ্ছে রিভিশন পারপাস সিরিজ ঠিক আছে তোমাদের যদি ডিটেলস লেকচার দেখতে হয় তাহলে কিন্তু আমাদের ইয়াতায়াত ব্যাচের যে লেকচারগুলো অলরেডি একদম ফ্রি কন্টেন্ট ঠিক আছে তোমাদের এখন মাথায় আসতে পারে এরা তো টেনে পেড ব্যাচ নাই এরা তো পয়সা নিবে আমাকে একদমই নয় ঠিক আছে একদম ফ্রি ব্যাচ একদম সাংঘাতিক কন্টেন্ট সেটা হচ্ছে ইয়াতার্থে অলরেডি ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা যারা রয়েছে সমস্ত পুরো ব্যাচটা রয়েছে ঠিক আছে অল সাবজেক্ট এক্সেপ্ট বাংলা বেঙ্গলি জানো আমাদের এখানে হয় না রিজনাল ল্যাঙ্গুয়েজ হয় না তো এক্সেপ্ট বাংলা তোমাদের পুরো ইয়াতার্থ ব্যাচে 9 এর ফুল কন্টেন্ট পুরোটা ডিটেলসে ডেলিভার রয়েছে তো তোমরা সেখান থেকে ডিটেলসে দেখতে পারো আর আদারওয়াইজ এখানে আমরা এখন কি করছি কোনটা কভার আপ করছি যেহেতু তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা অনেকের হয়তো এই জুলাইয়ের শেষ থেকে শুরু হচ্ছে বাট অনেকের হ্যাঁ আগস্ট থেকে শুরু হচ্ছে তো তাই জন্য কিন্তু আমরা সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের যেহেতু পরীক্ষাটা এগিয়ে আসছে একটা ওয়ান শট করে লেকচার যেটা প্রায় ধরো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কভার মানে র্যাপ আপ করতে হওয়া কথা ছিল বাট আমার লেকচার গুলো প্রত্যেকটাই 2 ঘন্টা করে আমি 2 ঘন্টা জিন্দাবাদ আমি তো কম লেকচার নিয়ে প্রত্যেকটাই 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টার উপরে এমনকি একটা 2 ঘন্টার লেকচার হয়ে গেছে তো তার জন্য এক্সট্রিমলি সরি আমাদের কথাই ছিল কি 1.5 ঘন্টার মধ্যে আমরা এই একটা লেকচার কমপ্লিট করব কারণ তোমরা জানো যে এত বেশি ডিটেলস দিতে গেলে 1.5 ঘন্টায় কখনো মানে কমপ্লিট করা সম্ভব হয় না তো আমি আজকে চেষ্টা করব এটা হচ্ছে আজকে আমরা পড়াবো অ্যাসিড বেস সল্ট মানে অ্যাসিড ক্ষারক এবং লবণ অ্যাসিড কোন জায়গায় ক্ষারও লেখা আছে ও লবণ এই চ্যাপ্টারটা আজকে আমরা কিন্তু পড়াশোনা করবো আজকে এই চ্যাপ্টার নিয়ে আমরা কিন্তু হ্যাঁ এবার তোমরা অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারটা দেখে অনেকের আবার পেটে বুকে জ্বালা ধরা শুরু হয় কারণ অ্যাসিডিটি লাগে নিজেকে আমারও মাঝে মাঝে যখন আমি ছোটবেলায় ছিলাম তখনও আমার এই চ্যাপ্টারটা দেখে প্রচন্ডই অ্যাসিডিটি লাগতো হতো তো কারণ এই চ্যাপ্টারে অসংখ্য রিঅ্যাকশনস রয়েছে তো এই চ্যাপ্টারটা দেখে যেন কারোর অ্যাসিডিটি না হয় যদি হয়ে থাকে তাহলে প্লিজ ডাইজিন খেয়ে বা ইনো খেয়ে পড়তে বসো ঠিক আছে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ চ্যাপ্টার এমন কোনো মানে ভয়ঙ্কর চ্যাপ্টার বিশাল কিছু একদম নয় এই চ্যাপ্টারের একটু কেন অনেকের ভয় আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোটা রিঅ্যাকশন বেসড চ্যাপ্টার এখান থেকে যা যা তোমাকে কোশ্চেন আসবে বেশিরভাগ কোশ্চেন হচ্ছে রিঅ্যাকশন ওরিয়েন্টেড হয় আর হ্যাঁ রিঅ্যাকশন ওরিয়েন্টেড ছাড়াও কিন্তু এমসিকিউর কোশ্চেন আসে তো এখানে কিন্তু সেরকম নিউমেরিক্যাল এই চ্যাপ্টারে কিছু নেই তোমরা জানো যেটা আমাদের সেকেন্ড সামেটিভের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়ার্ক ফর এনার্জি সেখান থেকে কিন্তু তোমাদের স্কুলে নিউমেরিক্যালস দেবে বাট এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কোনো নিউমেরিক্যালস নেই যেমন মোলের ধারণা চ্যাপ্টারটা থেকে তো নিউমেরিক্যাল আসবেই আসবে আমি
মানে একদম থাপ্পা দিয়ে লিখে রাখো, আসবেই। তো এই চ্যাপ্টারে কিন্তু কোনো নিউমেরিক্যালস নেই, শুধুমাত্র রিয়াকশন গুলোকে যদি তোমরা ভালোভাবে একটুখানি মানে মনে রাখতে পারো, মনে রাখা কিভাবে সম্ভব, লিখে লিখে সম্ভব। এই চ্যাপ্টারে কিন্তু অসংখ্য রিয়াকশনস রয়েছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব আজকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার পুরো একটা ওভারভিউ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে তোমাদের অলরেডি চ্যাপ্টারটা হয়ে গেছে পড়া আমি জানি, তোমরা যাতে রিভিশন পারপাস এই লেকচারটা দেখে তোমাদের সুবিধা হয়, যে হ্যাঁ জিনিসগুলো মনে পড়ে যায়, যে আচ্ছা এটার সাথে এটা রিয়াক্ট করে এটা হয়েছিল, অ্যান্ড দেন মানে জাস্ট ডেফিনেশন গুলো একটু রিক্যাপ করে নেওয়া। তো এই লেকচারটা কিন্তু পুরোটাই রিক্যাপের উপরে। তোমরা যদি ডিটেলস লেকচার দেখতে চাও, এটা কিন্তু ডিটেলস লেকচার নয়, আমি প্রথমেই লেকচারের শুরুতে তোমাদের বলে দিচ্ছি, ডিটেলস লেকচার বা একদম যে প্রথম শুরু করছো এই চ্যাপ্টারটা, অ্যাসিড বেস সল্ট যে চ্যাপ্টারটা যদি কেউ প্রথম শুরু করে থাকো, যাকে একদম ডিটেলসে জানতে হবে, তাহলে কিন্তু এই লেকচারটা দেখে আমার মনে হয় না তোমার কাছে কিছু ফ্রুটফুল হবে। তো আমি কিন্তু শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড, তোমাদের এক্সামে কোনটুকু ইম্পর্টেন্ট, যেহেতু এটা এক্সাম ওরিয়েন্টেড একটা সিরিজ হচ্ছে, তো এক্সামের জন্য কোনটুকু ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড কোন কোন কোশ্চেন গুলো আসতে পারে, কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কিভাবে তোমরা রিয়াকশন গুলোকে মনে রাখতে পারবে, কিভাবে তুমি রিয়াকশন গুলোকে লিখে লিখে করবে, তো এই জিনিসগুলোকে আমি আজকে কভার করব, আর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলোকে কভার করব, ঠিক আছে। তো খুব বেশি ডিটেলসে জানতে গেলে আমাদের ইয়াতার্থ ভাষা লেকচার তোমরা কিন্তু দেখতে পারো। এটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার একটা সিরিজ হবে, যেখানে আমি ডিটেলস অতটাও যাব না, যে কেন পিএইচ এর মানে পোটেনশিয়াল অফ হাইড্রোজেনের ফর্মুলাটা তোমার -log⁻10 আর হাইড্রোজেন আয়নের হলো, কেন এটার ইয়ে হলো, বিশাল পরিমাণে এই চ্যাপ্টারে কিন্তু অনেক ভাস্ট রয়েছে, কেন এটার সাথে এটা রিয়াক্ট করছে না, কেন করছে, কি ব্যাপার, অনেক ডিপে কিন্তু যাওয়া যায় এই লেকচারটায়। কিন্তু দেখো এটা যেহেতু আমাদের সামনে আর 1 মাসও নেই, যেহেতু 15 দিন বাদে এক্সাম, তো আমরা রিভিশন পারপাস যেহেতু এই লেকচারটা করছি, তো রিভিশন ওরিয়েন্টেড লেকচার যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন বেসড হয়, তো তাই জন্য আমরা শুধুমাত্র ওইটুকুই কভার করবো, ঠিক আছে। তো চলো লেটস গো। আজকে দেখো কি কি আজকে এই চ্যাপ্টারে আমরা কভার করব, সেটা হচ্ছে অ্যাসিড বেস সল্ট। যখন চ্যাপ্টার, তো অ্যাসিড সম্পর্কে জানতে হবে, তো কোন কোন অ্যাসিড সম্পর্কে জানতে হবে। তো আমাদের মানে যেটা একদম সাংঘাতিক অ্যাসিড, সেটা হচ্ছে H2SO4, যেটাকে বলা হয় কিং অফ অ্যাসিড, সেটা হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। সেই সালফিউরিক অ্যাসিডের বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্পর্কে জানবো, সেই সালফিউরিক অ্যাসিডের সাথে কিভাবে কি বিক্রিয়া করে কি প্রোডিউস করে সেগুলো জানবো। নেক্সট হচ্ছে আমাদের রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর রয়েছে আমাদের HNO3 বা নাইট্রিক অ্যাসিড। এই তিনটেই হচ্ছে মিনারেল অ্যাসিড বা তোমরা বলতে পারো যে খনিজ অ্যাসিড, খনিজ থেকে, এটা কিন্তু জৈব অ্যাসিড না, এই তিনটেই কিন্তু জৈব অ্যাসিড না। জৈব অ্যাসিড, খনিজ অ্যাসিড কি আমরা আসছি। নেক্সট হচ্ছে আমরা পড়বো ক্ষারক এবং ক্ষার সম্পর্কে, যার এক্সাম্পলে রয়েছে তোমার NaOH, ঠিক আছে। এই NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পর্কেই আমরা ডিটেলসে জানবো। ক্ষারক বা ক্ষার তোমরা বুঝতেই পারছো, অ্যাসিড আর বেস অলরেডি তোমরা কিন্তু ক্লাস 7 এ পড়েছো, কিছুটা কনসেপ্ট তোমাদের রয়েছে যে অ্যাসিড মানে কিরকম হবে, অ্যাসিডটা টেস্ট করলে টক মনে হবে বা অম্ল মনে হবে, তাই না। যেমন লেবু খেলে কি হয়, পাতি লেবু তো খেলে করো না, কি প্রচন্ড টক হয়, তার কারণ ওখানে থাকে সাইট্রিক অ্যাসিড। তো এই যে লেবু, তেঁতুল, এগুলোর মধ্যে যে সমস্ত অ্যাসিড গুলো থাকে, তাদের টেস্টটা কিরকম হয়, অম্ল হয় বা কি হয়, টক হয়। বাট এই যে ক্ষার হয়, ক্ষারের কিন্তু টেস্ট টক হয় না, ক্ষারের কিন্তু টেস্টটা কষা জাতীয় হয় বা একটু তেতো টাইপের হয়ে থাকে, ঠিক আছে। তো মানে যেমন চুনের দেখবে টেস্টটা, চুনকে বেশি তুমি যেমন পান যদি তুমি বেশি খাও, দেখবে জিভে ছড়ফড় উঠে গেছে, জিভ ফিবে আর কোনো টেস্টই পাচ্ছ না। তো কারণ ওই জায়গাটাকে বেশি পরিমাণে চুন খেলে তো চুনের কোনো ভীষণ ঝাঁঝালো টেস্ট হয়, একটু কষা টাইপের টেস্ট হয়। তো এই টেস্ট সম্পর্কে আমরা কিন্তু ক্লাস 7 এ জেনে এসেছি অ্যাসিড বেস সল্ট সম্পর্কে। তো আজকে আমরা যে বিষয়ে ইন্টারেস্টেড হব সেটা হচ্ছে এরা কি কি রাসায়নিক ধর্ম দেখায়, কার সাথে কি রকম ভাবে বিক্রিয়া করে, কি রকম রাসায়নিক কম্পাউন্ড উৎপন্ন করে, সেগুলো আমরা জানবো। নেক্সট রয়েছে আমাদের পিএইচ স্কেল, যে আমরা অ্যাসিডিটি বা বেসিসিটিটাকে কিভাবে মেজার করব, ঠিক আছে। তো সেজন্য আমরা পিএইচ স্কেলটা জানবো। নেক্সট হচ্ছে অক্সাইড সম্পর্কে জানতে হবে। তারপরে আমাদের রয়েছে লবণ এবং লবণের শ্রেণীবিভাগ, অ্যাসিড, ক্ষার, লবণ। তো লবণ সম্পর্কে, যে লবণ কিভাবে, কোন কোন লবণ রয়েছে, যেমন সল্ট, সোডিয়াম ক্লোরাইড একটা আমাদের কমন সল্ট, তো সেগুলো কি করে তৈরি হচ্ছে, এবং লবণের কি কি শ্রেণীবিভাগ রয়েছে, যে আমাদের সোডিয়াম ক্লোরাইডটা
কি জাতীয় লবণ? লবণের 3 রকমের শ্রেণী বিভাগ হয়, একটা হচ্ছে সমিত লবণ, একটা হচ্ছে অ্যাসিডিক লবণ, একটা হচ্ছে বেসিক সল্ট। বেসিক লবণ মানে ক্ষারীয় লবণ আর কি। তো সেই সোডিয়াম ক্লোরাইডটা কোন টাইপের মধ্যে পড়ছে বা অন্যান্য যে লবণগুলো সম্পর্কে আমরা জানবো সেইগুলো কোন টাইপের মধ্যে পড়ে এবং সেগুলো এরকম টাইপ ডিভিশনটা কিভাবে করা হয়েছে, এগুলো সম্পর্কে একটু ডিটেলস আলোচনা আমরা আজকে করব। তো চলো লেটস স্টার্ট। ওকে, চলো আজকে প্রথম আমাদের টপিক হচ্ছে অ্যাসিড। অ্যাসিড মানে হচ্ছে কি, যার টেস্টটা একদম অম্ল হবে, মানে টক হবে, ঠিক আছে। তো অ্যাসিডের এক্সাম্পল মধ্যে আমাদের সবথেকে ভালো অ্যাসিড মনে পড়বে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের কথাটা কেন সবার আগে মনে পড়বে, কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে সাংঘাতিক জারক অ্যাসিড বলতে পারো, নাইট্রিক অ্যাসিডও জারক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে কিং অফ অ্যাসিড বলা হয়, মানে ওর যে রিঅ্যাক্টিভিটি প্রচন্ড বেশি, ও সাংঘাতিক পরিমাণে ধ্বংস করতে পারে সবকিছুকে। এছাড়াও আমাদের অ্যাসিড বলতে মনে পড়ে লেবু, ঠিক আছে, লেবু মনে পড়তে পারে, তেঁতুল মনে পড়তে পারে, ভিনিগার সেটাও তোমাদের মনে পড়তে পারে। এগুলো সমস্ত কিছু টেস্ট হচ্ছে অম্ল টাইপের, টক টাইপের। তো এই যে আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কি HNO3, দেন আমি বললাম কি সাইট্রিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড যেটা তেঁতুলে থাকে। নেক্সট হচ্ছে ভিনিগার, ভিনিগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পিঁপড়ের হুলে দেখবে বোলতা কামড়ালে তো ঢোবলা হয়ে যায়, তারপর তখন তো সাংঘাতিক ব্যথা করে। পিঁপড়ে, লাল পিঁপড়ে গুলো কামড়ালে কিন্তু কি হয়, ওখানে ওই যে ওদের যে স্টিংটা যেটা ফোটায় বোলতা, তো সেটার মধ্যে কি থাকে, সেটার মধ্যে থাকে ফর্মিক অ্যাসিড। তো এই যে সমস্ত অ্যাসিড গুলোর নাম আমরা বলছি, তো চলো একবার সংকেত দেখে নি, তাহলে আরো ইজি হয়ে যাবে। যেমন HCl, HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেন H2SO4, দেন HNO3 নাইট্রিক অ্যাসিড। ভিনিগার মানে CH3COOH, ঠিক আছে। এছাড়া আমি কি বললাম, পিঁপড়ের হুলেরটা বললাম ফর্মিক অ্যাসিড, HCOOH এক্সেট্রা, আরো অসংখ্য হয়, ঠিক আছে। তো এগুলো আমি একটুখানি দেখছি। তো প্রত্যেকটা এক্সাম্পল দেখো অ্যাসিডের হাইড্রোজেন কমন, হাইড্রোজেন থাকবেই, ঠিক আছে। দেখো এটার মধ্যেও হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকতেই হবে। তো আর্হেনিয়াস বলে একজন বিজ্ঞানী, তিনি বললেন অ্যাসিডের, তিনি একটা সংজ্ঞা আবিষ্কার করলেন, সংজ্ঞা দেখলেন অসংখ্য অ্যাসিড গুলোকে নিয়ে। উনি যখন তার ফর্মুলা নিয়ে দেখলেন, তো সেখান থেকে দেখলেন উনি যে প্রত্যেকটা অ্যাসিডের মধ্যেই রয়েছে হাইড্রোজেন আয়ন। মানে কোনো অ্যাসিডকে যদি জলের মধ্যে মেশানো হয়, তাহলে আমি যদি সিম্পল ভাবি HCl বা HCl যখন প্রোডাকশন হয়, এগুলো তো এই তিনটে মেনলি খনিজ অ্যাসিড, ঠিক আছে। ওই দুটো হচ্ছে অর্গানিক অ্যাসিড, ওটার কথা বাদ দাও, মানে অর্গানিক মানে হচ্ছে জৈব অ্যাসিড, ভিনিগার হচ্ছে জৈব অ্যাসিডের মধ্যে পড়ে। তো এই যে তিনটে অ্যাসিডকে তুমি দেখতে পাচ্ছ, HCl, H2SO4, HNO3, তো এদেরকে যখন প্রোডাকশন হয়, মানে এদেরকে যখন ল্যাবরেটরি বা প্রিপারেশন করানো হয় ইয়ে থেকে, তো তখন দেখা যাচ্ছে তখন HCl যখন প্রোডাকশন হয়, HCl গ্যাস রূপে থাকে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ও যখন গ্যাস রূপে থাকছে তখন কি করছে, ওর তখন অ্যাসিডিটিটা শো করছে না। ওকে তখন কি করা হয়, ওই গ্যাসটার উপরে ওয়াটার স্প্রে করে 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 এই গ্যাসটাকে লিকুইডে ট্রান্সফার করা হয়। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই। সালফিউরিক অ্যাসিড যখন প্রোডাকশন হয়, স্পর্শ, যেটা তোমরা ক্লাস 10-এ পড়বে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রোডাকশন, তো সেখানে রয়েছে হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা গ্যাস হিসেবে প্রডিউস হয়, ঠিক আছে। সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে যাই সমস্ত কিছু করে, তো সেখান থেকে তৈরি হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গ্যাস। তো তারপরে উপর থেকে জলের স্প্রে করা হয়, এবং জলের স্প্রে করলে এবং এটাকে লিকুইডে কনভার্ট করা হয়। তো দেখা যায় যে এই সমস্ত পদার্থগুলো জলের সাথে যদি বিক্রিয়া করে বা জলীয় দ্রবণে, এরা দেখো, এটা যদি ভাঙে কি উৎপন্ন হবে, H+ আর Cl-। সেম ভাবে এইটাকে ভাঙো, দেখো কি উৎপন্ন হবে, H+ আর SO4 2-। দেখো এখানে H কটা আছে, দুটো আছে, সো 2H+ তৈরি করবে। আবার যদি HNO3টাকে ভাঙো, HNO3 এটা যদি ভাঙে উৎপন্ন করবে H+ NO3-। ঠিক আছে। সেম ভাবে অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, তাহলে পাবো CH3COO- আর কে H+। ফর্মিক অ্যাসিডটাও সেম, COOH- আর সরি HCOO- আর একটা কি H+।
এরকম ভাবে প্রত্যেকটা হয়। এরা কখন হয়? জলীয় দ্রবণে এরা যখন বিশ্লেষিত হয়। লাইক যেমন সোডিয়াম ক্লোরাইড, আমি একটা লবণের কথা চিন্তা করছি, লবণকে যদি তুমি জলের মধ্যে গোলো তো তখন NaCl টা বিশ্লিষ্ট হয়ে বা ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে তুমি বলতে পারো কি হয়, Na+ আর Cl- আলাদা হয়ে যায়। যখনই জলের সাথে কন্ট্যাক্টে আসে তখন তাদের মধ্যে লাগে ঝগড়া, তো ঝগড়া যাওয়ার ফলে ক্যাটায়ন আর অ্যানায়নটা সেপারেট হয়ে যায়। এখানে কি হয়, এই যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে H+ আয়ন দেখো সব জায়গায় উৎপন্ন হয়েছে, এরা প্রত্যেকে জলীয় দ্রবণে H+ আয়ন দিয়েছে। তো আর্হেনিয়াস বললেন যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস মানে H+ আয়ন উৎপন্ন করবে তাদের মধ্যে অ্যাসিডিটি দেখা যাবে। অর্থাৎ দেখো আর্হেনিয়াসের অ্যাসিডের সংজ্ঞা তখন কি হয়ে যায়, আর্হেনিয়াসের মত অনুসারে যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসাবে H+ আয়ন বা প্রকৃতপক্ষে এই পার্টটা আমি আসছি, H+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলবে। প্রত্যেকটা এক্সাম্পল দেখো, প্রত্যেকটা হাইড্রোজেন ঘটিত যৌগ প্রত্যেকটা জলীয় দ্রবণে কি করে, H+ আর Cl- উৎপন্ন করেছে। এবার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা। সেম ভাবে তাহলে আমরা যদি এরকম ভাবে দেখি যে এরকম ভাবে তোমাদের দেখবে কোশ্চেনে আসে, HCl টা বিয়োজিত হয়ে কি তৈরি করে, H+ আর Cl- উৎপন্ন করে। এটা কোথায়? জলীয় দ্রবণে উৎপন্ন করবে। এবার এই যে H+ টা, এই H+ টা তখন তো জলীয় দ্রবণে মানে জলের সাথে ওটাকে মিশে গেছে, তো H+ আয়নটা জলের অণুর সাথেও বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইড্রক্সিনিয়াম আয়ন। দেখো এখানে H2O আছে, এই হাইড্রোজেনের সাথে এটার সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে জলের অণুর সাথে, যেমন জলের অণু দেখতে এরকম টাইপের হয়, এটা হচ্ছে জলের অণু। এবার অক্সিজেনের কাছে এরকম দুটো লোন পেয়ার থাকে, লোন পেয়ার মানে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। অক্সিজেনের বাইরের কক্ষপথে টোটাল কটা ইলেকট্রন রয়েছে? টোটাল 6টা আছে। তো বাইরের টোটাল 6টা না, টোটাল 8টা রয়েছে ইলেকট্রন, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। তাহলে প্রথম কক্ষপথে 2টো থাকে, তারপরের কক্ষপথে থাকে 6টা। তো 6টার মধ্যে দেখো দুটো ইলেকট্রন অলরেডি এই হাইড্রোজেন দুটোর সাথে বন্ডিং এ অংশগ্রহণ করে ফেলেছে, আর বাকি যে 4টে ইলেকট্রন এরা কোনো রকমের কারোর সাথে রিঅ্যাকশনে পার্টিসিপেট করেনি, তাই জন্য এদেরকে বলা হয় লোন পেয়ার। তো এই যে একটা জলের অণু এই H+ আয়নটার সাথে কি করে, একটা কোঅর্ডিনেট বন্ড সৃষ্টি করে, বা এটাকে বলা হয় অসমযোজী বন্ধন। এই যে লোন পেয়ারটা H+ এর সাথে কি করে, H+ আয়নটাকে দুটো লোন পেয়ারকে এরকম দিয়ে দেয় এবং তৈরি করে কোঅর্ডিনেট বন্ড। তো কোঅর্ডিনেট বন্ড ক্রিয়েট করার ফলে তৈরি হয় হাইড্রক্সিনিয়াম আয়ন, H3O+ আয়ন ক্রিয়েট হয়। এই H3O+ আয়নকেই কিন্তু আমরা অ্যাসিডের জলীয় দ্রবণে পেয়ে থাকি, মোটেও কিন্তু H+ আয়নকে পেয়ে থাকি না। ঠিক আছে, আর্হেনিয়াসের মত অনুসারে যে জলীয় দ্রবণে আমরা শুধুমাত্র কাকে পাবো, H+ আয়নকে পাবো, কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় যে না, H+ আয়নকে তো পাওয়াই যাচ্ছে না। H+ আয়নটা জলের অণুর সাথে অসমযোজী বন্ধনে অংশগ্রহণ করে তৈরি করছে হাইড্রক্সিনিয়াম আয়ন। ঠিক আছে, এটা আমরা আর্হেনিয়াসের সীমাবদ্ধতায় আসছি। তো আলটিমেটলি তাহলে অ্যাসিডের সংজ্ঞা বোঝা গেছে যে সমস্ত হাইড্রোজেন ঘটিত পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, এটা কিন্তু কার মতে, আর্হেনিয়াসের মতে। H+ আয়ন উৎপন্ন করবে তাদেরকে আমরা কিরকম সাবস্টেন্স বলবো, অ্যাসিডিক সাবস্টেন্স বলবো। ঠিক আছে, এবং এদের টেস্ট হবে অম্ল টাইপের, যদিও এদেরকে টেস্ট করে দেখলে তোমরা দেখতে পারো জিভে পুড়ে যাবে। ঠিক আছে, এদেরকে টেস্ট করে দেখা হয় না, এদেরকে আমরা নির্দেশকের সাহায্যে মানে চিহ্নিত করি যে এটা অ্যাসিডিটি এর মধ্যে আছে কি বেসিসিটি আছে, এটা আমরা নির্দেশকের সাহায্যে ব্যবহার করি। এমনি কিন্তু টেস্ট করে সব করলে কিন্তু শেষ, ওটাই জীবনের প্রথম অ্যাসিড খাওয়া আর শেষ অ্যাসিড খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো তো এবারে আমরা চলে আসবো ক্ষারের মধ্যে, যে ক্ষার কি। আচ্ছা সরি, এটা আমরা অ্যাসিডের শ্রেণী বিভাগ করব। তো এই যে দেখছো আমি যে বললাম যে HCl, H2SO4, HNO3 এই তিনটে অ্যাসিড হচ্ছে আমাদের খনিজ অ্যাসিড। আবার যে বললাম এই CH3COOH, HCOOH মানে ফর্মিক অ্যাসিড, ভিনিগার, সাইট্রিক অ্যাসিড, আরো এক্সেট্রা টার্টারিক অ্যাসিড, আরো অনেক কিছু অ্যাসিড রয়েছে, অক্সালিক অ্যাসিড। তো এই সমস্ত অ্যাসিড গুলো হচ্ছে আমরা কি বলছি, জৈব অ্যাসিড। তো এই শ্রেণী বিভাগটা কিভাবে করা হয়, যে কিছু কিছু অ্যাসিডকে আমরা প্রাকৃতিক ভাবে পেয়ে থাকি,
ঠিক আছে, কি যেমন আমরা এই যে বলছি না যে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড আছে, তা তুমি কি ইনজেকশন মেরেছো পিঁপড়ের হুলটাকে যে এই ফর্মিক অ্যাসিড ঢোকা তুই তোর হুলে? না, এটা ন্যাচারালি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, অ্যাপেলের মধ্যে বা আপেলের মধ্যে যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, তো এই ম্যালিক অ্যাসিডটা কি কেউ বাইরে থেকে ইনজেক্ট করে যে এই ম্যালিক অ্যাসিড ঢোকা, তোর মধ্যে ম্যালিক অ্যাসিড লাগবে? তো না, তো এটা ন্যাচারাল ক্রিয়েট হয়েছে। এই যে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, তোমার ম্যালিক অ্যাসিড, আপেলে ভিনিগারের মধ্যে যে অ্যাসিডিক অ্যাসিড, এই যে অ্যাসিডস গুলো এরা কিন্তু ন্যাচারাল ভাবে ক্রিয়েট হয়েছে। তো এদেরকে বলা হয় জৈব অ্যাসিড। বেশিরভাগ জৈব অ্যাসিডের মধ্যে কিন্তু কার্বন কম্পাউন্ড থাকে। খেয়াল করে দেখো, এই যে ভিনিগারটা, এটা হচ্ছে ভিনিগার, এই যে এটা হচ্ছে কিন্তু ভিনিগারের সংকেত, অ্যাসিড, যেটাকে রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা ভিনিগারে পাওয়া যায়। এই যে H3OH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, যেটা আমরা কোথায় পাই, যেটা আমরা পিঁপড়ে বা বোলতা এই সমস্ত ইনসেক্টসদের হুলে পেয়ে থাকি, বা যেটাকে বলা হয় স্টিং এ পাওয়া যায়। তো এই সমস্ত অ্যাসিড গুলোকে খেয়াল করে দেখো, এরা হচ্ছে কি ন্যাচারাল ভাবে পাওয়া যাচ্ছে, এদেরকে থোড়ি না কেউ তৈরি করছে এটাকে। তো এদেরকে ন্যাচারাল ভাবে যেহেতু পাওয়া যায়, এই ন্যাচারাল অ্যাসিড বা যেটাকে বলা হয় অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, প্রত্যেকটা জৈব অ্যাসিডকে খেয়াল করে দেখো কার্বন কম্পাউন্ড থাকবে। দেখো কার্বন কম্পাউন্ডকে পাওয়া যাবে। তো জৈব অ্যাসিডস গুলো মেনলি কিন্তু যেগুলো অর্গানিক অ্যাসিড, তাদের মধ্যে কার্বন কম্পাউন্ডটা থাকবে। ঠিক আছে, তো শুধুমাত্র একটা এক্সেপশন পাওয়া যায়, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিডটা কিন্তু জৈব অ্যাসিড না, বাট ফিরবি ওটার মধ্যে কার্বন আছে। কার্বনিক অ্যাসিড কিন্তু মিনারেল, মানে তোমার খনিজ অ্যাসিড, কিন্তু তাও কিন্তু ওটার মধ্যে পাওয়া যাচ্ছে কার্বন, হলেও কিন্তু বেশিরভাগ কার্বন পাওয়া যায় হচ্ছে জৈব অ্যাসিডসে। বাট কার্বনিক অ্যাসিডটা কার্বন পাওয়া গেলেও, কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে, বলে দিচ্ছি, লেখা আছে না, লেখা নেই। কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCO3। ঠিক আছে, সরি, H2CO3। তো দেখো এখানে কার্বন রয়েছে, তো কার্বন থাকা সত্ত্বেও কিন্তু এটা একটা খনিজ অ্যাসিড। তো খনিজ অ্যাসিড মানে কারা? খনিজ থেকে যাদেরকে পাওয়া যায়, যাদেরকে প্রাকৃতিক ভাবে পাওয়া যায় না, যাদেরকে প্রোডাকশন করতে হয়। এই যেমন HCl কে প্রোডাকশন করতে গেলে আমাকে একটা পদ্ধতি আছে, লে ব্ল্যাক পদ্ধতি, তো সেই পদ্ধতিতে আমরা HCl প্রোডাকশন করি। দেন HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন কিভাবে করা হয়, একটা অজওয়াল্ড পদ্ধতি রয়েছে, সেই অজওয়াল্ড পদ্ধতির সাহায্যে আমরা নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন করি। এই H2SO4 যে প্রোডাকশন করতে আমাকে সালফারের প্রয়োজন হয়, সালফারের সাথে অক্সিজেন মিশিয়ে স্পর্শ পদ্ধতি যেটাকে বলা হয়, তো সেই স্পর্শ পদ্ধতির সাহায্যে আমরা H2SO4 প্রোডাকশন করি। তো এই যে অ্যাসিডস গুলোকে প্রোডাকশন করা হচ্ছে, মানে কি ল্যাবরেটরিতে প্রিপারেশন করা হচ্ছে, বা ইন্ডাস্ট্রিতে এই সমস্ত অ্যাসিডস গুলোর প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার রয়েছে। ঠিক আছে, শিল্পে প্রচুর পরিমাণে এদেরকে ব্যবহার করা হয়, প্রচুর মানে অনেক কিছুর তৈরিতে এই সমস্ত অ্যাসিডকে ব্যবহার করা হয়। তো এই সমস্ত অ্যাসিড মেনলি কোথা থেকে পাওয়া যাচ্ছে? এমনি ভাবে ন্যাচারালি কিন্তু আমরা পাচ্ছি না যে এই তো এখানে এক HCl পাওয়া গেছে, তোলো ওখান থেকে, কুয়ো থেকে তোলো HCl পাওয়া গেছে, ওরকম কিন্তু হয় না। HCl, HNO3, H2SO4, কার্বনিক অ্যাসিড এই সমস্ত কিন্তু ন্যাচারাল ক্রিয়েট নয়, এটা কিন্তু ম্যানমেড ভাবে ক্রিয়েট হয়। তো এই জন্য এদেরকে বলা হয় খনিজ পদার্থ থেকে এগুলোকে প্রোডাকশন করা হয়, তো এই জন্য এদেরকে বলা হয় খনিজ অ্যাসিড। ঠিক আছে, দেখো লিখে দিয়েছি যে কিছু কিছু অ্যাসিড রয়েছে যাদের অজৈব বা খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়। ঠিক আছে, এদেরকে বলা হয় খনিজ অ্যাসিড। এক্সাম্পলস দেখো রয়েছে H2SO4, পটাশিয়াম, H2SO4 তৈরি করা হয় দেখো সালফার টালফার থেকে। দেন হচ্ছে HCl তৈরি করা হয় হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে বিক্রিয়া তৈরি করা হয়। দেন তৈরি করা হয় যেমন লেব্ল্যাক পদ্ধতিতে NaCl এর সাথে বিক্রিয়া করে HCl প্রোডাকশন করা হয়, যেগুলো তোমরা ক্লাস 10 এ শিখবে। নেক্সট হচ্ছে আমাদের রয়েছে ফসফরিক অ্যাসিড H3PO4, তারপরে আমাদের নাইট্রিক অ্যাসিড যেটা অজওয়াল্ড পদ্ধতিতে প্রোডাকশন করা হয়। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের খনিজ অ্যাসিড। নেক্সট চলে আসবো আমরা জৈব অ্যাসিডসে। জৈব অ্যাসিড মানে হচ্ছে ন্যাচারাল ভাবে যেগুলোকে পাওয়া যায়, এবং এটাকে বলা হচ্ছে অর্গানিক অ্যাসিড। যেহেতু অর্গানিক, তো স্বাভাবিকভাবে অর্গানিক কেমিস্ট্রি মানেই হচ্ছে কার্বন। কার্বন না থাকলে অর্গানিক কেমিস্ট্রির ভ্যালিডিটি কি? তো আমাদের শরীর এই যে জৈব পদার্থের মধ্যে কার্বন থাকবে, তো স্বাভাবিক ব্যাপার। তো যে সমস্ত কার্বন পরমাণু যুক্ত যে সমস্ত অ্যাসিড, কার্বন পরমাণু যুক্ত যে সমস্ত অ্যাসিড যেগুলোকে জৈব পদার্থ থেকেই পাওয়া যায়, প্রাণীদেহ থেকে বা জৈব পদার্থ থেকেই পাওয়া যায়, তাদেরকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। এক্সাম্পলস কি? এই যে ভিনিগার লেখা হয়েছে, এছাড়া পিঁপড়ের হুলে থাকে তোমার ফর্মিক অ্যাসিড,
ওই যে HCOOH, এছাড়াও ল্যাকটিক অ্যাসিড, দই দেখবে দুধকে যদি মানে খাট্টা করা হয় তাহলে দই হয়ে যাবে। তো সেই দইয়ে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থাকে অ্যাপেলে, আরো সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, দেন তুমি পেয়ারা ফেয়ারা এই সমস্তর মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে, আরো তেঁতুলে টার্মারিক অ্যাসিড থাকে। তো এগুলো সমস্ত কিছু টার্টারিক অ্যাসিড থাকে। তো এগুলো কিন্তু সমস্ত কিছু জৈব অ্যাসিডস এর এক্সাম্পল। তো অ্যাসিডের শ্রেণী বিভাগ বোঝা গেছে। এবার আমরা চলে আসবো ক্ষারকে। ঠিক আছে, ক্ষারক যার টেস্টটা হয় হচ্ছে একটু কষা টাইপের টেস্ট হয়, বিটার বলা হয় টেস্টে বিটার হয়। তো ক্ষারের এক্সাম্পল কি? ক্ষারের এক্সাম্পল হচ্ছে সাবান জল ক্ষারের এক্সাম্পল। ঠিক আছে, তো ক্ষারক মানে কি? আর্হেনিয়াস সেম উনি আবার আসলেন। ক্ষারকের এক্সাম্পলে আমি বলছি যে সাবান জল মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। দেখো খেয়াল করে এক্সাম্পল, ক্ষারের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, দেন ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, দেন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই প্রত্যেকটা আরো এক্সেট্রা অনেক আছে। হ্যাঁ ঠিক আছে, এছাড়াও কিন্তু আরো এক্সাম্পল হয়, শুধু যে হাইড্রক্সাইডই এক্সাম্পলের মধ্যে পড়ে সেটা নয়, এছাড়া কিছু অক্সাইডসরাও কিন্তু এক্সাম্পলের মধ্যে পড়ে, লাইক ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড এক্সেট্রা। প্রত্যেকটা এক্সাম্পলকে খুব ভালো করে দেখো, ভালো করে দেখলে দেখবে একটা মিল খুঁজে পাবে। কি কি? এই যে OH টার্মটা প্রত্যেকটা জায়গায় আছে। হ্যাঁ, এবার তোমার মনে হতে পারে এগুলো তো নেই, এগুলো তৈরি করে। যেমন তুমি যদি একটা সিম্পল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে জলের বিক্রিয়া করাও, সাথে সাথে ও তৈরি করবে সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, দেখো খেয়াল করো, এটা জাস্ট একটা 2 হয়ে যাবে, 2NaOH তৈরি করবে। তো আবার সেম ভাবে যদি ক্যালসিয়াম অক্সাইডকে তুমি জলের সাথে করাও বিক্রিয়া, ও তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো আলটিমেটলি কিন্তু দেখো এই টার্ম পাওয়া যাচ্ছে। তো ক্ষারকগুলোকে ভালো করে খেয়াল করো। তো আর্হেনিয়াস কি বললেন, যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে এই যে হাইড্রক্সিল মূলক দেবে, OH মানে হচ্ছে যদি NaOH কে জলীয় দ্রবণে তুমি ভাঙো, তোর দো এই দেখো ভাঙলে হয় হচ্ছে Na+OH-, সিম্পল ভাবে এটাকে তোড়ো, সরি কি সব বলছি, K+OH- ক্রিয়েট করে। ম্যাগনেসিয়াম কি করে? Mg2+, কেন? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, মনে আছে নিশ্চয়ই, যোজ্যতা ম্যাগনেসিয়ামের দুটো, লাস্ট কক্ষপথে ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন থাকে, যেটাকে ওরা কি করতে চায়? লাথিমের বার করতে চায়। সেম ভাবে 2OH- ক্রিয়েট করবে, এরকম ভাবে চলবে। তুমি ভালো করে প্রত্যেকটা কম্পাউন্ডকে দেখো, দেখো প্রত্যেকটা কম্পাউন্ড জলীয় দ্রবণে এরা কিন্তু সিম্পল হবে না। NaOH নরমালি কিন্তু এরকম ভাবে মানে আয়নে বিশ্লিষ্ট বা আয়নে বিয়োজিত হয়ে যাবে না, ওটাকে কিছুর মধ্যে গুলতে হবে। তো গুলা হলেই বা জলের মধ্যে যদি দ্রবীভূত করা হয়, সাথে সাথে ও তৈরি করে দেবে Na+ আর OH-। এই যে OH-টাকে দেখো প্রত্যেকটা জায়গায় ক্ষারের মধ্যে পাওয়া যাচ্ছে, বা ক্ষারকই বলবো, ক্ষার পরে আসছি। তো ক্ষারকের মধ্যে পাওয়া যাচ্ছে। তো আর্হেনিয়াসের মতবাদ অনুসারে কি বললেন, যে সমস্ত যৌগ সাধারণ অবস্থা মানে জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? হাইড্রক্সিল মূলক আয়ন দেবে বা OH- আয়ন দেবে, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা ক্ষারক বলবো। ক্ষারকের ইংলিশ নেম হচ্ছে বেস। ক্লিয়ার? ওকে। তো এবার কথাটা হচ্ছে, আর দেখো ডেফিনেশনে কি বলেছে আর্হেনিয়াসের মত অনুসারে, যে সমস্ত প্রধানত ধাতব অক্সাইডস, এই দেখো অক্সাইডস এবং হাইড্রক্সাইড, শুধুমাত্র যে হাইড্রক্সাইড হবে সেরকম নাও, দেখো কিছু অক্সাইডসও কিন্তু তোমার ক্ষারীয় নেচার দেখায়। জলীয় দ্রবণে এরা কি করে? আয়নিত হয়ে অ্যানায়ন রূপে শুধুমাত্র হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলবো? ক্ষারক বলবো। এখন কথা হলো, আর্হেনিয়াসের মতে বললো যে জলীয় দ্রবণে এরা উৎপন্ন করে। দেখা যাচ্ছে এই যে NaOH, KOH, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, দেন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অল্প হলেও যাই হোক, এরা প্রত্যেকে জলের মধ্যে দ্রবীভূত হয়। দুঃখের বিষয় হচ্ছে এটা দ্রবীভূত হয় না। এই তো NaO, সোডিয়াম অক্সাইড যেটা আছে, এটাকে জলের মধ্যে দ্রবীভূত হয়, মানে এটা কিন্তু জলীয় দ্রবণে ডিরেক্ট OH- ক্রিয়েট করতে পারছে না। ওকে প্রথমে জলের মধ্যে মেশানো হচ্ছে, তারপর ও OH মানে NaOH প্রোডাকশন করবে, তারপর ও ভাঙবে, তাই না?
এরা যেমন ডিরেক্টলি জলীয় দ্রবণে NaOH টা ডিরেক্টলি Na+ আর OH- ক্রিয়েট করে ফেলছে, কিন্তু এই দেখো ক্যালসিয়াম অক্সাইড বা সোডিয়াম অক্সাইড এরা কিন্তু জলীয় দ্রবণে ডিরেক্ট OH- ক্রিয়েট করছে না, ও প্রথমে কি করছে NaOH প্রোডাকশন করছে, দেন ও ওটাকে তারপরে ভাঙছে। এছাড়াও আরো কিছু এক্সাম্পলস রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ফেরিক হাইড্রোক্সাইড, এই যে সমস্ত কম্পাউন্ড গুলো এরা তো জলীয় দ্রবণে মেশেই না, মানে জলীয় দ্রবণে গলেই না, ঠিক আছে। তো তাহলে তাহলে এদেরকে কি আমরা বলবো না এখানে তো হাইড্রোক্সাইড রয়েছে, সরি এটা OH-টা 3টা বাইরে হবে, তাহলে এদের মধ্যেও তো হাইড্রোক্সাইড রয়েছে, তাহলে কি এদেরকে আমরা ক্ষারক বলবো না? তো এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হলো, কোনোটা জলীয় দ্রবণে মিশছে, গুলছে না, এই নিয়ে কনফিউশন। তো বেশ, তারপরে একটা ক্ষারকের সংজ্ঞা হলো যে ঠিক আছে চল বাদ দাও, এই সমস্ত জলীয় দ্রবণে H+ OH- নিয়ে গল্প করে লাভ নেই, বেস্ট হচ্ছে যে সমস্ত পদার্থ অ্যাসিডের সাথে মিশে লবণ এবং জল উৎপন্ন করবে সেই পদার্থগুলোকে আমরা ক্ষারক বলবো। কি 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 বললেন উনি, যে আরহেনিয়াসের পরে এটা সংজ্ঞাটা এলো, যে সকল পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়ার পর অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারক বলা হলো। ঠিক আছে, এবারে তার এই ক্ষারকের মধ্যে বেশ কিছু, মানে এরা কিন্তু প্রত্যেকেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। এক্সাম্পল দেখে নি, চলো এক্সাম্পল দেখো কি, যেমন এখানে ক্ষার এক্সাম্পল দিয়েছি NaOH, NaOH এটার সাথে একটা অ্যাসিডের বিক্রিয়া করাও, চলো আমি HCl এর বিক্রিয়া করাচ্ছি, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করাচ্ছি, কি উৎপন্ন হবে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডটা এরকম ভাঙবে, কি উৎপন্ন করছে Na+ আর OH- ক্রিয়েট করছে, সাথে সাথে HCl-টাও ভাঙবে, কি তৈরি করবে H+ আর Cl-, এবং এই তোমার Na+ আর এদিকে Cl-, মানে এই যে ক্ষার থেকে বা ক্ষারক থেকে উৎপন্ন হওয়া ক্যাটায়নটা আর অ্যাসিড থেকে উৎপন্ন হওয়া অ্যানায়নটা, এই দুটো একসাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে NaCl, লবণ উৎপন্ন করলো, ঠিক আছে। আর কে OH-, এই OH- আর এখানে থাকা H+টা একে অপরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে জল। তাহলে দেখো এই ক্ষারের সাথে অ্যাসিডের, বা আমি যদি এই অ্যাসিডের জায়গায় H2SO4 নিতাম না, তাহলে একই ঘটনাটা ঘটতো, তখন এখানে NaCl প্রোডাকশন হতো না, তখন প্রোডাকশন হতো Na2SO4, মানে হচ্ছে সোডিয়াম সালফেট প্রোডাকশন হতো। তো মেনলি কিন্তু যেটাই প্রোডাকশন হোক না কেন, প্রডিউস হোক না কেন, সেটা কিন্তু লবণ হতো। তো এখান থেকে এই সংজ্ঞাটা আসে যে যে সমস্ত পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই পদার্থটা কি হবে, প্রথম কথা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি করবে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করবে। তো ওই বেসের ক্যাটায়ন পার্টটা, বেসের ক্যাটায়ন পার্ট আর অ্যাসিডের অ্যানায়ন পার্টটা, মাইনাস হলে অ্যানায়ন, প্লাস হলে ক্যাটায়ন, তো বেসের ক্যাটায়ন আর অ্যাসিডের অ্যানায়ন মিলে জুড়ে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে লবণ, আর বাকি যেটা রয়েছে OH- আর H+ মিলে তৈরি করে জল। তো এখান থেকে সংজ্ঞাটা আসে যে সমস্ত পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তারাই হচ্ছে ক্ষারক, ঠিক আছে, তারাই হচ্ছে বেস। তো এখানে সবকটা যে আছে এরা প্রত্যেকে কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে লবণ এবং জল। তো এই ক্ষারকের মধ্যে কিছু কিছু কম্পাউন্ড রয়েছে বা কিছু কিছু ক্ষারক রয়েছে যারা জলের সাথে দ্রবীভূত হয়। আবার বলছি, এই ক্ষারকের মধ্যে টোটাল যে যারাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করছে, এদের মধ্যে কিছু কম্পাউন্ড, যেমন এই NaOH-টা, KOH-টা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সামান্য পরিমাণে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা কিন্তু জলের সাথে ডিরেক্ট কি হয় দ্রবীভূত হয়ে যায়। তো যে সমস্ত ক্ষারক জলের মধ্যে ডিরেক্ট দ্রবীভূত হয়ে যায় তাদেরকে আমরা কি বলি, ক্ষার বলি। আবার বলছি, লিখেই দিই, চলো কি দিয়ে লিখেগা, আকাশি কালি নেব। তাহলে যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয়ে যায়
তাদের ক্ষার বলে। এটাকেই বলা হয় অ্যালকালি। একটা ছোটবেলায় একটা কবিতা পড়েছিল না, অ্যালকালি করের কালি, অ্যাসিড করে লাল। তো সেটাই হচ্ছে, যে সমস্ত ক্ষারক জলে ডিরেক্ট দ্রবীভূত হয়ে যায়, যার এক্সাম্পল কি NaOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সামান্য পরিমাণে, এরা কিন্তু ক্ষার একদম, এরা জলের সাথে ডিজলভ হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। আবার কিছু কিছু পদার্থ জলের সাথে ডিজলভ হবে না, কিছু কিছু ক্ষারীয় মানে ক্ষারকীয় পদার্থই কিন্তু জলের মধ্যে ডিজলভ হবে না, তাদেরকে আমরা নর্মাল ক্ষারকই বলবো। তাই জন্য বলা হয় যে সব ক্ষারই ক্ষারক, বা সব ক্ষারক ক্ষার নয়। এটা পড়েছিল না ছোটবেলায়, কিন্তু ক্লাস 7-এ এটা ছিল, যে সমস্ত ক্ষারই কিন্তু ক্ষারকের এক্সাম্পলে পড়ে। দেখো আমি যদি সরি আমি একটা ভেন ডায়াগ্রাম ড্র করছি, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটাই ক্ষারকের ভেন ডায়াগ্রাম ড্র করছি। আমি জিনিসটা কি বলতে চাইছি আরেকবার ভালো করে বুঝবে। এখানে দেখো আমি লিখেছি কি, যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়, এই যে আমি এক্সাম্পলস গুলো দিয়েছি, এটা 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 সবকটা কিন্তু জলে দ্রবীভূত হয়। যেটা পিঙ্ক দিয়ে লিখেছি, এই দুটো কিন্তু পিঙ্ক দিয়েই লিখবো তাহলে, পিঙ্কা পিঙ্কা পু, পিঙ্কা পিঙ্কা পু। তো এরা হচ্ছে জলে দ্রবীভূত হয় না। তাহলে যারা জলে দ্রবীভূত হয় না, কিন্তু এদের মধ্যে তো হাইড্রোক্সাইড তো রয়েছে, তো তাহলে তো এদের মধ্যে তো ক্ষারীয় নেচারটা রয়েছে, তো তাদেরকে কিন্তু আমরা কি ক্ষার বলবো? মানে তাদেরকে আমরা কি বলবো? তারা কি আর্হেনিয়াসের মতবাদ অনুসারে তো জলীয় দ্রবণে এদেরকে OH মাইনাস প্রোডাকশন করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এরা তো জলেই গুলছে না, বাকিগুলো জলে গুলে যাচ্ছে, বাট এরা জলে গুলছে না। দেখো কেউ কেউ কোনো কোনো কম্পাউন্ড ডিরেক্ট জলে মিশে গিয়ে OH মাইনাস Na+ তৈরি করছে, তো ভালো কথা। কিছু কিছু কম্পাউন্ড ডিরেক্ট জলে OH মাইনাস তৈরি করছে না, তারা কি করছে, প্রথমে জলের সাথে বিক্রিয়া করে NaOH প্রোডাকশন করছে। যেমন এটা ক্যালসিয়াম অক্সাইড, ডিরেক্ট কিন্তু OH মাইনাস প্রোডাকশন করছে না, প্রথমে ও জলের সাথে বিক্রিয়া করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রোডাকশন করছে, দেন তারপরে ও কিন্তু ওটাকে বিশ্লিষ্ট করছে। তো ওদের মধ্যে ক্ষারীয় নেচার বর্তমান রয়েছে। তো তাই জন্য এই সমস্ত কনফিউশনের জন্য বললো যে যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে, তারা হচ্ছে ক্ষারক হিসাবে গণ্য হবে। তো এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু এমন রয়েছে যারা কিন্তু জলের সাথেই মিশছে না, যেমন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এরা কিন্তু জলের সাথে মিশছেই না। তো তাদেরকে আলাদা করে কি বল, তাদের মধ্যেও তো ক্ষারকীয় নেচারটা রয়েছে। তো তার জন্য তখন কি করা হলো, বলা হলো যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়ে যায়, তাদেরকেই আমরা একটা আলাদা নাম দিচ্ছি, তাদেরকে আমরা ক্ষার বলছি, যেটাকে আমরা অ্যালকালি বলছি। তো চলো ভেন ডায়াগ্রাম সাহায্যে একটু দেখে নিই। তো ধরো এই পুরোটাই হচ্ছে একটা ক্ষারক, যার মধ্যে কারা রয়েছে, এর মধ্যে রয়েছে NaOH, রয়েছে তোমার KOH, রয়েছে তোমার Na2O, রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এক্সেট্রা, আর অনেক কিছু রয়েছে। এছাড়াও কারা রয়েছে, রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, রয়েছে ফেরিক হাইড্রোক্সাইড, এক্সেট্রা। তো দেখা যাচ্ছে এই যে পোর্শনটা আরো এদের মধ্যে আরো অনেকেই রয়েছে, এই পোর্শনটা কি হয়, এরা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তো আমি লিখতে পারি এরা কি হয়, জলে দ্রবীভূত হয়। তাই জন্য এদেরকে নাম দেওয়া হয় ক্ষার, ঠিক আছে? আর যারা জলে দ্রবীভূত হচ্ছে না, যেমন এরা কিন্তু ক্ষার নয়, এদেরকে আমরা ক্ষার বলবো না। তাহলে কি এরা ক্ষারক নয়? তাহলে কি এরা বেস নয়? এরা তো এই যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আরামসে HCl এর সাথে বিক্রিয়া করে কিন্তু লবণ এবং জল উৎপন্ন করে, যেমন সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে, ঠিক আছে? তো আরামসে লবণ এবং জল উৎপন্ন করছে। তো বেস্ট হচ্ছে এদেরকে তুমি ক্ষার বলো না, এদেরকে তুমি ক্ষার বলো। এরা হচ্ছে অ্যালকালি, যারা লবণ এবং জল উৎপন্নও করে এবং তারা জলের মধ্যেও দ্রবীভূত হয়। এরা হচ্ছে বেস, যারা লবণ এবং জল উৎপন্ন করে বাট জলের সাথে দ্রবীভূত হয় না। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার। তো এখান থেকে একটা স্টেটমেন্ট লেখা হয় যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ক্লিয়ার?
বোঝা গেছে? তা এটা এভাবে মনে রাখো যে সমস্ত, দেখো তোমরা ক্লাস 9-এ পড়ো, তো তোমাদের সেকশনস রয়েছে, তো তোমাদের স্কুলের যে ক্লাসের সেকশন, তো সেই সেকশনে সকলেই তোমরা স্টুডেন্ট, ঠিক আছে? সকলেই তোমরা স্কুল ড্রেস পরে আসো, সকলেই মৌজ মাস্তি করো, সকলেই পড়াশোনা করো, সকলেই তোমাদের সকলের মধ্যেই সেই ইয়ে রয়েছে। বাট তার মধ্যে থেকে কিছু কিছু স্টুডেন্ট হয় হচ্ছে ফার্স্ট, মানে হয় হচ্ছে ভালো গুড রেজাল্ট করে, আর কিছু কিছু থাকে হ্যাঁ ব্যাস পড়বো না আমরা, ইয়ে করেছি আমরা পড়বো না, তো তার জন্য তাদের রেজাল্ট গন্ডগোল হয়। তো তার মধ্যে তোমরা ভাবতে পারো যে এই যে খাট, এরা হচ্ছে গুড স্টুডেন্ট, এরা কিন্তু প্রত্যেকেই স্টুডেন্ট, কিন্তু তাদের মধ্যে গুড স্টুডেন্ট হচ্ছে এরা, ঠিক আছে? তো গুড স্টুডেন্টকে আমরা দেখবে টিচার একটা আলাদা ক্যাটাগরিতে দেখে, কিন্তু সেটা দেখা উচিত নয় একদমই, সেটা টিচারদের একদমই করা উচিত নয়। তো হলেও কিন্তু একটা ফেভারিটিজম চলে আসে, ঠিক আছে, লাইক নেপোটিজম। ওকে, তো এই হিসাব থেকে বলা যায় যে সমস্ত স্টুডেন্টই কিন্তু মানে সকলেই কিন্তু স্টুডেন্ট, বাট সকল স্টুডেন্টই যে গুড স্টুডেন্ট হবে এমন কোনো কথা নেই। তো এভাবে তুমি ভাবতে পারো যে সমস্ত খাড়ই কিন্তু এই দেখো প্রত্যেকটা খাড়কের গোল্লাটার মধ্যে চলে এসছে, বাট কিছু কিছু খাড়ক রয়েছে যারা জলের সাথে দ্রবীভূত হচ্ছে না, তো তাদেরকে আমরা কিন্তু খাড় বলতে পারি না। ক্লিয়ার? তাহলে চলো अब हम पढ़ेंगे আরহেনিয়াসের কিছু লিমিটেশনস, কিছু কিছু একটা সীমাবদ্ধতা কি কি রয়েছে সেটা আমরা দেখবো। দেখো আরহেনিয়াস প্রথমেই বলেছে যে জলের সাথে দ্রবীভূত হতে হবে, তাহলে সেই যদি জলের সাথে দ্রবীভূত হয়ে H+ আয়ন তৈরি করে তাহলে সেটা অ্যাসিড, যদি সেটা না করে যদি OH- তৈরি করে তাহলে সেটা বেস। এটা হচ্ছে আরহেনিয়াসের একদম সিম্পল অ্যাসিড আর বেসের তোমার ডেফিনেশন। তো এখান থেকে আরহেনিয়াসের কথা ওয়াইজ কি বলা হয়েছে যে যে সমস্ত, এত আমি লিখছি না, ঠিক আছে, লিখলে আমার অনেকটা টাইম নষ্ট হবে, মুখে বলে দিচ্ছি। তো আরহেনিয়াসের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে আরহেনিয়াসের মত অনুসারে যে সমস্ত পদার্থ H+ আর OH- প্রোডাকশন করবে জলীয় দ্রবণে, অফকোর্স জলীয় দ্রবণ মনে রাখতে হবে, তো তারাই হচ্ছে অ্যাসিড এবং বেস। কিন্তু দুঃখের বিষয় যে অ্যামোনিয়া বলে একটা গ্যাস আছে NH3, এটা কিন্তু বেসিসিটি মানে এদের মধ্যে, এই অ্যামোনিয়া গ্যাসের মধ্যে ক্ষারকীয় নেচার শো হয়, এটা কিন্তু একটা খুব ভালো একটা বেস, এর মধ্যে কিন্তু ক্ষারকীয় নেচার বা ওই একটা ক্ষারকীয় বৈশিষ্ট্য কিন্তু অ্যামোনিয়া গ্যাসের মধ্যে আছে। কই, তো জলীয় দ্রবণ হয়নি, ফিরভি তো ওর মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে, তো সেটাকে আমরা কি করে এক্সপ্লেন করব? নেক্সট, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে বা তরল অ্যামোনিয়ার বলতে পারো, অ্যামোনিয়ার দ্রবণে কি করে NH4Cl, NH4Cl হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এ অ্যাসিডিটি শো করে, মানে অ্যাসিড বৈশিষ্ট্য দেখায়, অ্যাসিডের মতো অ্যাসিডের বৈশিষ্ট্য দেখায়। কি করে? এটা তো আরহেনিয়াসের ওর ওই জলীয় দ্রবণ, ওর তো বলেছিল যে জলীয় দ্রবণ ছাড়া যদি মানে কেউ হবে না, কিছুতেই সম্ভব নয়। তো এ তো অদ্ভুত হয়ে গেল, দেখা যাচ্ছে যে অ্যামোনিয়ার দ্রবণে এই NH4Cl অ্যাসিডের মতো বিহেভ করছে, তো এটাকে তুমি এক্সপ্লেন করবে কি করে আরহেনিয়াসের সূত্র অনুসারে? এটা একটা সীমাবদ্ধতা। এছাড়াও হচ্ছে সোডিয়াম অ্যামাইড, নাম লিখে দিচ্ছি, বা সোডিয়াম NH2 বা সোডিয়াম অ্যামাইড কি হয়, এরা কিন্তু এই সেম অ্যামোনিয়ার দ্রবণে ক্ষারের মতো আচরণ করে, क्षारेर मतो आचरण करे। ये भी कैसे आप एक्सप्लेन करोगे? এটাও তো তুমি এক্সপ্লেন করতে পারছো না। আরহেনিয়াস এ তো জলীয় দ্রবণ বলছেই না, ঠিক আছে, এটাও এক্সপ্লেন করা যাচ্ছে না। আরো হয় হচ্ছে আরহেনিয়াস বলেছে H+ উৎপন্ন করবে জলীয় দ্রবণে যে কোনো অ্যাসিড, কিন্তু H+ এর সাথে জল মিলে উৎপন্ন হয়ে যাচ্ছে হাইড্রক্সিনিয়াম আয়ন, H3O+ তৈরি হয়ে যায়। এই H+টাকে কখনো কিন্তু পাওয়াই যায় না, একে কোনোদিনও পাওয়া যায় না জলীয় দ্রবণে। সাথে সাথে H+ গুলো মানে একদম নিমেষের মধ্যে যখন H+ তৈরি করবে যে কোনো অ্যাসিড, সাথে সাথে ওই H+টা জলের অণুর সাথে অসমযোজী বন্ধন ক্রিয়েট করে এই H3O+ মানে হাইড্রক্সিনিয়াম আয়ন প্রোডাকশন করে ফেলবে। তাহলে H+ কে তো পাওয়াই যাচ্ছে না, আরহেনিয়াস বলে দিয়েছে এদিকে H+ কে পাওয়া যাবে, ঠিক আছে, ये तो गलत हो गया, তাহলে এটা একটা সীমাবদ্ধতা হয়ে গেছে। এই জিনিসগুলো হচ্ছে
আরহেনিয়াসের সীমাবদ্ধতা। ওনার প্রথম একটা ধারণা যে জলীয় দ্রবণ হয়ে গেছে, ওটাও একটা ভুল। ওটা একদম কিছু কিছু জলীয় দ্রবণ ছাড়াও অ্যাসিডিটি বেসিসিটি শো করছে। আবার হচ্ছে উনি বলেছে H+ পাওয়া যাবে, H+ তো পাওয়াই যাচ্ছে না, H3O+ পাওয়া যায়। যে সমস্ত রকমের জলীয় দ্রবণ যখনই অ্যাসিডকে কোনো জলীয় দ্রবণে করা হয়, সাথে সাথে হাইড্রোক্সিনিয়াম আয়ন পাওয়া যায়, H+ আয়নকে পাওয়াই যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আরহেনিয়াসের সীমাবদ্ধতা। এবার আমরা চলে যাব হচ্ছে এই অ্যাসিড এবং বেসকে তুমি চিনবে কি করে? খেয়ে, জিভ দিয়ে চেটে খেয়ে চিনবো? শুনে আপনি বলেছেন লেবু খেলে একদম টক টক লাগবে, সাবানের হচ্ছে কসকস, সাবান খেয়ে দেখবো। সরি, এখানে বিদ্যাপীঠের বেল হয়, তো যাই হোক, তো খেয়ে বুঝবো। কিন্তু সালফিউরিক অ্যাসিড খাও, টেস্ট করো, দেবে। সালফিউরিক অ্যাসিড টেস্ট করলে সেটাই তোমার জীবনের শেষ টেস্ট হয়ে যাবে, জীব তো থাকবেই না, ক্যাসে আপ তারপর টেস্ট করবে, তাই না? মানে তুমি সালফিউরিক অ্যাসিড HCl কে তুমি টেস্ট করতে যাও, তারপরে জীবই থাকবে না, তো তারপর তুমি কোন দিক দিয়ে টেস্ট করবে? তো বাস হয়ে যাবে, তো ওটাই তোমার জীবনের শেষ টেস্ট, খতম, টাটা বাই বাই। তো টেস্ট করলে বোঝা যাবে না। তো আমি কি করে ওটা অ্যাসিড না বেস তোমাকে একটা এরকম কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছে, এবার বলো যে তুমি অ্যাসিড কোনটা, বেস কোনটা, নর্মাল জল কোনটা, তুমি বুঝতেই পারবে না। কিন্তু এরকম যদি নর্মাল গ্লাসের মধ্যে HCl H2SO4 নর্মাল জল দিয়ে দেওয়া থাকে, তুমি বুঝতেই পারবে না। তো তুমি কি জিভ দিয়ে এক গ্লাস করে খেয়ে দেখবে? চলো একটু খেয়ে দেখি, আরে চিয়ার্স, আমি H2SO4 খাচ্ছি, ঠিক আছে, বাস ওখানে চিয়ার্স শেষ। তারপরে তো সমস্ত কিছু আর থাকবে না, পেটের নাড়িভুড়ি তো সব শেষ হয়ে যাবে, সব তো গলে যাবে, কিছু না। তো এটা কখনো সম্ভব নয়। তো তার জন্য কি হয়, নির্দেশক ব্যবহৃত হয়। তো নির্দেশক হচ্ছে এমন একটা পদার্থ বা এমন একটা কম্পাউন্ড যেটাকে অ্যাসিড না বেস তার কালার চেঞ্জের মাধ্যমে দেখে বুঝতে পারানো যায়। মানে যেমন নির্দেশককে আমি খুব ভালো নির্দেশক হচ্ছে একটা কি, লিটমাস পেপার। তো এক সেকেন্ড, আমার জল তেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ, তো সেই লিটমাস পেপারের মধ্যে কিন্তু তুমি দু রকমের লিটমাস পেপার আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে রেড লিটমাস পেপার, একটা হচ্ছে ব্লু লিটমাস পেপার। তো রেড লিটমাস পেপারের ক্ষেত্রে কি হয়, যে তুমি যদি রেড লিটমাস পেপারকে অ্যাসিডের মধ্যে ডোবাও, ও কিছু কালার চেঞ্জ দেখাবে না। ঠিক আছে, আমি ওই যে কবিতাটা বললাম যে অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। ঠিক আছে, তো অ্যাসিড সবসময় কি করবে, অ্যাসিড হচ্ছে ডেঞ্জার জোন, ডেঞ্জার হয়ে থাকবে। তো অ্যাসিড সবসময় যে কোনো লিটমাসই হোক তাকে লাল বানাবে। তো অ্যাসিড লাল বানাবে লিটমাসকে, আর অ্যালকালি কি বানাবে, অ্যালকালি করে কালি, কালি মেনলি ব্লু কালারের কালি বেশিরভাগ ইউজ হয়। তো অ্যালকালি সবসময় ব্লু করবে, অ্যাসিড করবে লাল, অ্যাসিড সবসময় লাল করবে। ক্লিয়ার? তো এই যে বলা হচ্ছে অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল, দ্যাট মিন অ্যাসিড সবসময়, অ্যাসিড হচ্ছে ডেঞ্জার, ওই যে বলছে সবসময় তাক করে আছে, মানে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তো অ্যাসিড হচ্ছে লাল করে দেবে, আর লিটমাসকে আর বেস কি করবে বা অ্যালকালি কি করবে, ব্লু করে দেবে। তো তার মানে রেড লিটমাস পেপারকে যদি তুমি অ্যাসিডের মধ্যে চোবাও তো ওটা রেডই থাকবে, আর রেড লিটমাস পেপার যদি তুমি বেসের মধ্যে চোবাও তাহলে ওটা ব্লু হয়ে যাবে। তো এই যে তুমি কালার চেঞ্জ দেখছো লিটমাসের মধ্যে, তো তার মানে এখান থেকে তুমি বুঝতে পেরে যাবে যে আরে এটা তো অ্যাসিড আর ছিল, এটা তো বেস ছিল। আর যদি কালার চেঞ্জ নাই হয়, কিছুই না হয়, তাহলে বুঝবে যে মানে তারপর সেটা প্রশম দ্রবণটা তুমি পিএইচ পেপারের সাহায্যে বুঝতে পারবে। মানে জল আর কিনা ওটা লিটমাস ডিরেক্ট দিয়ে বোঝা যায় না, সেটাকে তুমি পিএইচ পেপারের সাহায্যে বুঝতে পারবে। পিএইচ পেপার কি আসছি আমি। তো মেনলি নির্দেশকের কাজটা কি, শুধু যে লিটমাসই নির্দেশক নয়, এরকম অনেক নির্দেশক রয়েছে, লাইক মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, অনেক কিছু রয়েছে। কিছু কিছু নির্দেশক হচ্ছে জৈব নির্দেশক। ঠিক আছে, যেমন তোমার জবা ফুলের রস, সেই ছোটবেলায় ক্লাস 7-এ না 8-এ তোমাদের ছিল অলরেডি, যে জবা ফুলের রস অ্যাসিডের মধ্যে এক রকমের কালার দেখাচ্ছে, বেসের মধ্যে এক রকমের কালার দেখাচ্ছে। তো এটা তো একটা জৈব নির্দেশক, তাই না? আবার কিছু যেমন ফেনফথ্যালিন, এই ফেনফথ্যালিন কিন্তু জৈব এটাকে তৈরি করা হচ্ছে, এটা কিন্তু জৈব নির্দেশক নয়। সো কিছু কিছু নির্দেশক হচ্ছে, আবার এটাও হয় আরেক রকমের নির্দেশক, সেটাকে বলা হয় অলফ্যাক্টরি নির্দেশক, বা গন্ধের সাহায্যে সে নির্দেশককে বোঝা যায়, মানে সে স্মেলিং এর সাহায্যে, এটাকে বলা হয় অলফ্যাক্টরি নির্দেশক। তো সেটা সেটা কি করে, অলফ্যাক্টরি ইন্ডিকেটরের মধ্যে এক্সাম্পলে থাকে হচ্ছে পেঁয়াজের রস,
দেন লবঙ্গর তেল, ক্লোভ অয়েল, দেন তারপরে থাকে হচ্ছে তোমার ভ্যানিলার যে এক্সট্রাক্ট, সেই ভ্যানিলা এক্সট্রাক্টের ভ্যানিলা একটা সুন্দর স্মেল রয়েছে, সেই সুন্দর স্মেলটাকে যখন বেস বা ক্ষার জাতীয় কোনো পদার্থের মধ্যে ভ্যানিলা ইয়েকে দেওয়া হয়, সেটা ওটা স্মেললেস হয়ে যায়, স্মেলটা হাওয়ায় মানে চলে যায়, কিন্তু অ্যাসিডের মধ্যে দিলে ওটা স্মেলটা থাকে। তো এই সমস্ত যেমন প্রত্যেকটাই ক্লোভ অয়েল বা লবঙ্গ তেল যে বলছে, লবঙ্গের যে স্মেলটা ওটা অ্যাসিডের মধ্যে দিলে থাকে, কিন্তু বেসের মধ্যে দিলে ওটা উবে যায়। তো তার মানে স্মেলিং এর সাহায্যে আমরা নির্দেশকের স্মেলিং বা গন্ধ জাতীয় নির্দেশকের সাহায্যে আমরা অ্যাসিড না বেস সেটা চিনতে পারি। নেক্সট হচ্ছে কালার চেঞ্জের সাহায্যে আমরা কিন্তু অ্যাসিড না বেস সেটা চিনতে পারি। তো নির্দেশক হচ্ছে কি, ডেফিনেশন দেখো লেখা রয়েছে যে সমস্ত পদার্থ অ্যাসিড ক্ষার দ্রবণে আলাদা আলাদা বর্ণ ধারণ করে, বর্ণটাই দিয়েই কিন্তু নির্দেশকের সাহায্যে আমরা বুঝতে পারি। বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড এবং ক্ষার পারস্পরিক প্রশমন বিক্রিয়ায় ও মাই গড ये क्या होगा বিক্রিয়ায় নির্দেশক বলা হয়। নির্দেশক ব্যবহার করে অ্যাসিড এবং ক্ষারকে চিহ্নিত করা হয়। এখানে বেশ কিছু আমি নির্দেশকের একটা তোমাদের বইতেও দেখবে ছক দেওয়া রয়েছে। তো কিভাবে কালার চেঞ্জে, যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি লিটমাস কি করে, লাল তোমার আম্লিক দ্রবণে সবসময় লাল কালার হয়ে যায়, আর ক্ষার দ্রবণে নীল কালার হয়ে যাবে, ঠিক আছে, আর প্রশম দ্রবণে বেগুনি, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে ফেনপথ্যালিন একটা খুব ভালো ইন্ডিকেটর। ফেনপথ্যালিন হচ্ছে যখনই অ্যাসিডের মধ্যে দেওয়া হয় তখনই সেটা কালারলেস। ফেনপথ্যালিনের নরমালি হচ্ছে পিঙ্কিশ কালার থাকে, আর মানে হচ্ছে পিঙ্ক কালারের হয়, তো ওটা বর্ণহীন হয়ে যায়। আর ক্ষারের দ্রবণে দিলেই হচ্ছে ওটা গোলাপি কালার হয়ে যাবে, ঠিক আছে। তো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নির্দেশকের এক্সাম্পল। তো চলো এবার আমরা তারপরের স্লাইডে যাই। এরপরে আমরা চলে যাব যে প্রত্যেকটা অ্যাসিডের রাসায়নিক ধর্ম। দেখো ভৌত ধর্ম আমাদের সিলেবাসে নেই, তো তোমরা চাইলে পড়ে নিতে পারো যে ভৌত ধর্মগুলো, প্রত্যেকটা অ্যাসিডের কিরকম কি ভৌত ধর্ম, তার বয়লিং পয়েন্ট কত, তার মেল্টিং পয়েন্ট কত, তার এগুলো সমস্ত কিছু, কোনো স্মেল আছে কিনা, তো এগুলো সমস্ত ভৌত ধর্মের আন্ডারে পড়ে। বাট আমাদের সিলেবাসে ভৌত ধর্মটা নেই, তো আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করবো বললামই। তো প্রথমে রয়েছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তো আমাদের যে অ্যাসিডের রাজা সে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড কিরকম রাসায়নিক বিক্রিয়া দেখায় সেগুলো আমরা দেখবো। তো প্রথম রয়েছে আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া। ক্ষারের এক্সাম্পল নাও, সালফিউরিক অ্যাসিড, বাবা এই তো এইচটা মনে হচ্ছে রোগা হয়ে গেছে, পুষ্ট হয়েছে। H2SO4 এর সাথে যদি আমি কোনো ক্ষারের বিক্রিয়া করাই, ক্ষার মানে সব থেকে ভালো ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার, ঠিক আছে। আবার অ্যাসিড ক্ষার এগুলোকে মানে ভাগ করাও যায়, কোনটা তীব্র অ্যাসিড, কোনটা মৃদু অ্যাসিড, কোনটা তীব্র ক্ষার, কোনটা মৃদু ক্ষার, এগুলো কিন্তু তোমরা অলরেডি পড়ে নিয়েছো, ঠিক আছে। যেগুলো মানে যার OH এর পরিমাণ অনেক বেশি থাকে, যার ক্ষারকত্ব অনেক বেশি, তো তাদেরকে আমরা তীব্র ক্ষার বলে থাকি, এগুলো তোমরা অলরেডি জানো। তো অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় আমরা কি জানি, লবণ এবং জল উৎপন্ন হয়, একদম সিম্পল। তো NaOH এর সাথে H2SO4 এর বিক্রিয়া, দেখো লবণ কি উৎপন্ন হবে, NaHSO4 প্লাস H2O। এবার মনে হলো যে NaHSO4 এর নামটা কি, সোডিয়াম বাইসালফেট। কারণ দেখো কিভাবে তৈরি হচ্ছে মেনলি, দেখো H2SO4 এটা ব্রেক করলে 2H প্লাস আর SO4 2- তৈরি হচ্ছে, ঠিক আছে। আর কি এদিকে আছে হচ্ছে NaOH, এটাও ব্রেক করলে Na প্লাস আর OH- তৈরি করছে। ভালো কথা। আমি কি বললাম যে এই যে দেখো এখানে Na প্লাস একটা রয়েছে, ভালো কথা। এই Na প্লাসটা এই অ্যাসিডের H প্লাস গুলোকে প্রতিস্থাপিত করে দেয়। মানে কি প্রতিস্থাপিত মানে হাঁটিয়ে দেয়। ক্ষারের মধ্যে যে সমস্ত ক্যাটায়ন গুলো পাওয়া যায়, ক্ষারের মধ্যে কোন ক্যাটায়ন পাওয়া যাচ্ছে, ধাতব ক্যাটায়ন। দেখো ক্ষার মেনলি ধাতুর সাথে OH এর বিক্রিয়া তৈরি হয়। তো এই যে ধাতব ক্যাটায়নটা পাওয়া গেছে, এই ধাতব ক্যাটায়নটা অ্যাসিডের যে ক্যাটায়নটাকে রিপ্লেস করে দেয়, প্রতিস্থাপিত করে দেয়, এবং ও চায় এই জায়গাটায় ঢুকে আসতে, ঠিক আছে। তো এখানে কটা Na রয়েছে, একটা Na প্লাস রয়েছে, বাট এখানে তো দুটো H প্লাস রয়েছে, তাই না। তো একটা Na প্লাস কিন্তু একটা H প্লাস কেই হাঁটাতে পারে, একটা মানুষ আরেকটা মানুষকে ধাক্কা দিয়ে সরাতে পারবে, ঠিক আছে। ওখানে যদি দুটো মানুষ বসে থাকে, ও কিন্তু দুটো মানুষকে হাঁটাতে পারবে না, তখন ও বলবে আমার গায়ে জোর নেই। তো তার মানে এখানে যে একটা Na প্লাস রয়েছে, এ কিন্তু একটা H প্লাস কে হাঁটিয়ে তৈরি করবে, Naটা এখানে ঢুকবে,
আর একটা H প্লাস কে হাঁটাতে পারবে, এখানে দুটো H প্লাস রয়েছে, তাহলে একটাকে হাঁটিয়ে NaH থাকবে, আর এই যে SO4 থাকবে। এই যে এটাকেই বলা হচ্ছে সোডিয়াম বাইসালফেট। আর কি, এই যে OH টা তৈরি হয়েছিল, OH মাইনাসটা এখানে আর কটা H প্লাস পড়ে রয়েছে, একটা তো অলরেডি একটা এর সাথে জুড়েই আছে, কারণ একটাকেও রিপ্লেস করতে পারেনি Na প্লাসটা, ও শুধুমাত্র দুটোর মধ্যে একটাকে রিপ্লেস করেছে, একটাকে রিপ্লেস করতে পারেনি। তো ওই যেটা রিপ্লেসড হয়ে গেছে, যেটা অলরেডি প্রতিস্থাপিত ওকে লাথি মেরে বার করে দেওয়া হয়ে গেছে, সেই H প্লাসটা OH এর সাথে বিক্রিয়া করে ওর কাছে আসবে এবং তৈরি করবে জল। আশা করি বোঝা গেছে। এইটাকে এইভাবেই হচ্ছে লবণ প্রোডাকশন হয়, যে আমি তোমাদের লাস্টে একদম লবণ পড়াবো, তো সেই লবণের একদম ফেনোমেনাটা দেখে নাও। এইভাবেই করে যে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে, এমন যেন না হয় যে ক্ষারের ক্যাটায়ন সংখ্যা মানে তুল্যাঙ্ক পরিমাণ, যেমন এখানে Na প্লাস একটা ছিল, ও একটাই H প্লাস কে হাঁটিয়েছে, ঠিক আছে, হাঁটাতে পেরেছে। যদি দুটো Na প্লাস কে পাওয়া যেত তাহলে ও দুটোকে হাঁটিয়ে দিতে পারতো, ঠিক আছে। তাহলে তুল্যাঙ্ক পরিমাণ ক্যাটায়নকেই হাঁটতে পারে, তার মানে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের উপস্থিত H প্লাস আয়নকেই রিপ্লেস করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে। আশা করি বোঝা গেছে। তো এইভাবেই তৈরি হয় লবণ। ওকে, এটা হচ্ছে হয়ে গেল আমাদের তোমার H2SO4 এর সাথে NaOH এর বিক্রিয়া। এবার যদি আমি বললাম কি, যদি এখানে দুটো NaOH দিয়ে দিই তাহলে তো সবকটাকেই এখানে দুটো Na প্লাস হবে, দুটো H প্লাস কে হাঁটিয়ে দিতে পারবে, তাহলে তখন বিক্রিয়াটা কিরকম হবে, যে H2SO4 যদি 2NaOH এর সাথে বিক্রিয়া করে, তাহলে এখন কি হবে দেখো, NaSO4 প্লাস 2H2O। এবার দেখো এখানে দুটো Na প্লাস হয়ে গেছে, এটা এখানে যদি আমি যদি ভাঙি তাহলে 2Na প্লাস হবে, 2Na প্লাসটা এখানে দুটো হাইড্রোজেনের প্লাসকে হাঁটিয়ে দেবে, তাহলে 2Na প্লাস এখানে দুখানে হাইড্রোজেনকে হাঁটিয়ে ওই জায়গাটাকে দখল করবে। দেখো সোডিয়াম সালফেট তৈরি করে ফেলেছে, এবং সোডিয়াম সালফেট তৈরি হয়ে গেছে, তাহলে এখানে দুটো H প্লাস বেরিয়ে আসলো, দুটো H প্লাসের সাথে এখানে দেখো এখানে অলরেডি আরো OH মাইনাস তো ছিলই বসে, তো এটার সাথে বিক্রিয়া করে তৈরি করবে জলের অণু। তাহলে এইভাবে তোমাদের বিক্রিয়াগুলো হয়ে থাকে। আশা করি ক্লিয়ার। এবং এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। দেখবে লাস্টের দিকে তোমাদের চ্যাপ্টারে রয়েছে যে প্রশমন বিক্রিয়া কি। প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে এই যে অ্যাসিড আর ক্ষার মিলে যে লবণ এবং জল উৎপন্ন হয়, তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। যদি না হয় তাহলে কিন্তু ওটাকে প্রশমন বিক্রিয়া, বা ওটাকে বলা হচ্ছে না যেটা প্রশমিত হয়ে যাচ্ছে। এই যে NaSO4টা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে একটা শমিত লবণ, এটা হচ্ছে একটা শমিত লবণ। আর এই যে NaHSO4 বা সোডিয়াম বাইসালফেট পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অ্যাসিডিক লবণ। মানে এমন নাই হতে পারে যে লবণটা তৈরি হচ্ছে সেই লবণটা পুরোটা প্রশম, এমন কিছু লবণ রয়েছে যার মধ্যে অ্যাসিডিক ভাগটা বেশি রয়েছে, এমন কিছু লবণ আছে যার মধ্যে বেসিক ভাগটা বেশি রয়েছে। যেটা প্রশম লবণ, যেমন এই যে NaSO4, সরি এটা Na2 হবে, এক্সট্রিমলি সরি, এটা Na2 হবে কারণ দুটো সোডিয়াম রয়েছে। তো এই যে Na2SO4টা রয়েছে, Na2SO4টা কি হচ্ছে, Na2SO4 এর মধ্যে কোনো অ্যাসিডিক পার্টি নেই, এটা একদম পুরো প্রশমন বিক্রিয়া হয়েছে। মানে হচ্ছে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারকে একদম ভাবে, মানে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে অ্যাসিডে থাকা ক্যাটায়নটা কিন্তু এই যে H প্লাস আয়নটা ক্ষারের মধ্যে থাকা ধাতব ক্যাটায়ন দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়েছে। খেয়াল করে দেখো, এই যে আমি যদি এটাকে ভাবি, দেখো এই যে H2SO4 এর মধ্যে দুটো H প্লাস H2SO4 এর মধ্যে তৈরি হচ্ছে H প্লাস আর কে SO4 2 মাইনাস, তাই তো এটা প্রোডাকশন হয়েছে। আর NaOH এর মধ্যে কি হচ্ছে, দুটো NaOH আছে, এটাও কিন্তু কি তৈরি করছে, একটা Na প্লাস তৈরি করছে, আরেকটাও Na প্লাস তৈরি করছে, আর তৈরি করছে OH মাইনাস। তাহলে এবার দেখো এই যে দুটো ধাতব ক্যাটায়ন কি করবে, দুটো এই যে H প্লাস আয়নকে বার করে দেবে, একদম ফাটিয়ে দেবে। এই Na প্লাসটা করবে এই H প্লাস কে অ্যাটাক, এই Na প্লাসটা করবে H প্লাসটাকে অ্যাটাক, ফলে এদের এই H প্লাস গুলোকে হাটিয়ে দিয়ে ওর জায়গাটা দখল করবে, এবং জায়গাটা দখল করে তৈরি করবে Na2SO4।
ফলে এই যে লবণটা প্রোডাকশন হলো, যে এই যে লবণটার যে প্রডিউস হলো, এই যে তৈরি হলো, এই লবণটা কিন্তু একটা সমিত লবণ। তার কারণ কি? তার কারণ এই লবণটা উৎপন্ন হওয়ার সময় সম্পূর্ণ পরিমাণ H+ গুলো প্রতিস্থাপিত হয়ে গেছে। আর কোনো H+ এর এখানে গল্পই নেই। H+ থাকলেই তো ওটা অ্যাসিডিক নেচার দেখাবে না। আমরা আর্হেনিয়াসের মতবাদ অনুসারে কি দেখলাম, যদি H+ আয়ন থাকে তাহলে ওটা অ্যাসিডিটি দেখাবে। তো এখানে দেখো H+ আয়নগুলোকে সবকটাকে ফাটিয়ে দিচ্ছে, প্রতিস্থাপিত করে দিচ্ছে। তাহলে এই যে লবণটা তৈরি হবে, এটা কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো অ্যাসিডিটি আর থাকবে না, এটা হচ্ছে একদম সমিত লবণ একটা ক্রিয়েট হবে। ঠিক আছে, এবং বাকি যেগুলো থাকবে তোমার এই আর এই যে এখানে থাকলো OH-, থাকো OH- এর সাথে তোমার তৈরি হবে হচ্ছে কি, এই যে এখানে দুটো H+ কে তো হাটিয়ে দিয়েছে, তো এই দুটো H+ এর সাথে কিন্তু এই OH- এর রিয়াকশনে তৈরি হবে জলের অণু তৈরি করবে। এইভাবে আমাদের যে লবণ প্রোডাকশন গুলো হয় সেভাবে হয়। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা Na+ তৈরি হয়েছিল, যার ফলে এখানে দুটো H+ কেও প্রতিস্থাপিত করতে পারেনি, ফলে ও একটাকে প্রতিস্থাপিত করেছে, একটা H+ অলরেডি, একটা H দেখো এখানে অলরেডি রয়ে গেছে। তো হাইড্রোজেন যখন রয়েছে তাহলে এই লবণটার মধ্যে কিরকম টাইপের নেচার দেখতে পাওয়া যাবে, অ্যাসিডিক নেচার দেখতে পাওয়া যাবে, তাই জন্য এটাকে বলা হয় অ্যাসিডিক লবণ। ঠিক আছে, আর যদি বেসিক লবণ হয়, বেসিক লবণের এক্সাম্পল আমরা পরে দিচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের হাইড্রোজেন H2SO4 এর সাথে মানে ক্ষারের বিক্রিয়া, লবণ এবং জল উৎপন্ন হয়। দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি লবণ সম্পর্কে অনেক কিছু বুঝিয়ে দিলাম। তো তোমরা এভাবে ভাবতে পারো যে H2SO4 এর সাথে অন্য একটা ক্ষার তুমি চিন্তা করো, অন্য তুমি ক্ষার কি নেবে, যে কোনো তুমি ক্ষার নাও, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নাও। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুমি নিলে কি হবে, সেম ভাবে এই ম্যাগনেসিয়ামটা এর কাছে যাবে, এর কাছে প্রতিস্থাপিত করতে চাইবে, ফলে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করবে এবং কি উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। আমি আর ব্যালেন্সিং করছি না, ঠিক আছে, ব্যালেন্সিং করবো না, জাস্ট আমি এমনি করে দিচ্ছি। তোমরা নিজেরা তোমাদের বইতে অলরেডি দেখবে ব্যালেন্সড ইকুয়েশন রয়েছে। ব্যালেন্সিং আশা করি তোমরা নিজেরা জানো। তো দেখো এই যে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া, উৎপন্ন হলো লবণ এবং জল, এবং এই রকম টাইপের বিক্রিয়াকে বলা হয় তোমার প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের প্রথম ঘটনা হয়ে গেল। এরপর আমরা সালফিউরিক অ্যাসিডে করব যে ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। মনে রাখবে যে কোনো অ্যাসিড ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করবে। এক্সাম্পল কি দেখো, আচ্ছা প্রথমে আমি কার্বনেট দেখাচ্ছি, তারপর আমরা বাইকার্বনেট দেখাবো। তো H2SO4 এর সাথে সোডিয়াম কার্বনেট দেখাচ্ছি, Na2CO3 বিক্রিয়া করে কি বললাম, কার্বন ডাই অক্সাইড একটা প্রডিউস হবেই হবে। আর কি প্রডিউস হবে, সোডিয়ামটা কি করবে, এই যে বললাম H+ গুলোকে হাটিয়ে দেবে, ফলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। এছাড়া আর কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর উৎপন্ন হবে জল। কি করে উৎপন্ন হলো দেখো, এই যে Na2 ছিল, এই দুটো সোডিয়াম, দুটো রয়েছে, দুটো Na+ তৈরি হচ্ছে, এই দুটো হাইড্রোজেনকে হাটিয়ে দেবে, হাটিয়ে দিয়ে নিজে ওই প্লেসটা দখল করবে। ফলে নিজে যদি প্লেস দখল করে তাহলে কি উৎপন্ন করবে, Na2SO4, মানে হচ্ছে সোডিয়াম সালফেট উৎপন্ন করবে। সোডিয়াম সালফেট উৎপন্ন হলো, এবার কি হবে দেখো, এই দুটো H+ বাইরে বেরিয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে গিয়ে কাকে পাবে, এখানে অলরেডি একটা কার্বন ডাই অক্সাইড মানে তৈরি হওয়ার প্রবণতা বেরোচ্ছে, এইখানে এখান থেকে একটা অক্সিজেন বেরোচ্ছে। তাহলে এখানে এই হাইড্রোজেনটা মানে দুটো হাইড্রোজেন প্লাস দুটো 2H+ তুমি বলতে পারো, H+ দুটো, আর এখানে অক্সিজেনটাকে নিয়ে উৎপন্ন করবে জল। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে কোনো অ্যাসিড তোমার কার্বনেট জাতীয় কোনো ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড জাতীয় পদার্থ। ঠিক আছে, এবার বাইকার্বনেটের সাথে একটা দেখে নি। তো এবার ধাতব বাইকার্বনেটের সাথে যদি বিক্রিয়া করে, দেখো বাইকার্বনেট আমি সোডিয়াম বাইকার্বনেট নিচ্ছি, সেম Na2SO4 তৈরি করবে, প্লাস CO2 প্রোডাকশন করবে এবং জল প্রোডাকশন করবে। একই কোনো রকমের কোনো চেঞ্জ হবে না, যা প্রোডাকশন সমস্ত কিছু একই থাকবে। এই দ্বারা সোডিয়াম বাইসালফেট প্রোডাকশন করবে। এখানে ওটা তো সালফেট তৈরি করতে যদি ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া হতো, আর বাইসালফেট কখন প্রোডাকশন করবে, যখন সোডিয়াম বাইসালফেটের সাথে বিক্রিয়া করবে, মানে সোডিয়াম বাইসালফেট কখন প্রোডাকশন হবে, যখন সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া হবে। ক্লিয়ার তাহলে? আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে ধাতব পদার্থের সাথে ধাতুর সাথে ডিরেক্ট সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি প্রোডাকশন হয়। ঠিক আছে, এই যে এতগুলো বিক্রিয়া,
এতগুলো বিক্রিয়া আমি নেক্সট নেক্সট স্লাইড গুলো থেকে আমি বিক্রিয়াগুলো অলরেডি লেখা রয়েছে, কারণ হচ্ছে এতগুলো বিক্রিয়া লিখলে অনেক অনেক বেশি লেন্থি লেকচার হয়ে যাবে। তো কারণ তোমরা জানোই যে অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারটা অনেকটা বড়, তো এই অনেকটা বড় লেকচারকে কভার আপ করতে গেলে আমার অ্যাটলিস্ট ধরো পাঁচটা লেকচার, তো 5 থেকে 6টা লেকচার লাগে। তো সেটাকে স্বাভাবিকভাবে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। তো তার জন্য অলরেডি বিক্রিয়াগুলো লেখা রয়েছে। তো চলো নেক্সট আমাদের, ও আচ্ছা এখানে বিক্রিয়া লেখা নেই। তো নেক্সট আমাদের রয়েছে ধাতুর সাথে আমরা কি কিভাবে বিক্রিয়া ঘটাবো সালফিউরিক অ্যাসিডের। তো মনে রাখতে হবে একটা জিনিস, যে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিড গুলো, এইটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ। এই রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে একটু মনে রাখবে। রিঅ্যাক্টিভিটি সিরিজ মানে হচ্ছে, বা তড়িৎ রাসায়নিক শ্রেণীও তোমরা বলতে পারো, যে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ মেটাল হচ্ছে পটাশিয়াম, দেন ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম করে রয়েছে। তো দেখো হাইড্রোজেনের কম্প্যারিজনে এই রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে বানানো হয়েছে। তো এই যে H2SO4, HCl, যে সমস্ত অ্যাসিড গুলো এই রিঅ্যাক্টিভিটি সিরিজের হাইড্রোজেনের ওপরে যেগুলো রয়েছে, যে সমস্ত ধাতুগুলো রয়েছে, তাদের সাথে নর্মাল টেম্পারেচারে বিক্রিয়া করে ফেলে। লঘু সালফিউরিক অ্যাসিড, আমি যদি ধরি না এখানে, যে প্রথমে ধরো আমি ধরলাম জিঙ্কের সাথে ধরো বিক্রিয়া, দেখো আমার জিঙ্কের সাথে বিক্রিয়া দেখাচ্ছে। জিঙ্কের সাথে আমি লিখছি লঘু H2SO4 নর্মাল টেম্পারেচারে, সাধারণ উষ্ণতায়, কিন্তু জিঙ্কের সাথে নর্মাল বিক্রিয়া করাবে। জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া হবে এবং তৈরি হবে হচ্ছে ZnSO4 প্লাস H2। জিঙ্ক সালফেট তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত তড়িৎ রাসায়নিক বা রিঅ্যাক্টিভিটি সিরিজের হাইড্রোজেনের নিচে রয়েছে যে সমস্ত পদার্থ, তাদের সাথে কিন্তু ডিরেক্ট কিন্তু ওরা সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে না। তাদের সাথে কিন্তু বিক্রিয়া করানোর জন্য আমাকে টেম্পারেচার বাড়াতে হয়, বা তুমি বলতে পারো গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে হবে। গাঢ় লঘু অ্যাসিড গুলো বিক্রিয়া করে না। অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো যে হাইড্রোজেনের উপরে যে সকল ধাতু রয়েছে, তাদের সাথে কিন্তু ডিরেক্ট বিক্রিয়া হয়, তাদের সাথে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া হয়, সাধারণ উষ্ণতায় লঘু অ্যাসিড গুলো বিক্রিয়া করে। আর যে রিঅ্যাক্টিভিটি সিরিজের যেগুলো নিচে আছে, যেমন কপার, তোমার মার্কারি, তারপরে আছে এজি, তারপরে থাকে AU মানে সোনা, এগুলোর সাথে কিন্তু ডিরেক্ট বিক্রিয়া হয় না। এগুলোর সাথে কিন্তু বিক্রিয়া করতে গেলে তোমার টেম্পারেচারটাকে, বাবা আমি ক্যামেরা থেকে বেরিয়ে আসছি, এগুলোর সাথে কিন্তু বিক্রিয়া করতে গেলে টেম্পারেচারটাকে সাথে আমাকে ইনক্রিজ করতে হবে, অর্থাৎ উচ্চ উষ্ণতা দিতে হবে, এবং তার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলেই কিন্তু এটা পসিবল। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে জিঙ্কের সাথে, এটা তো হয়ে গেল সাধারণ উষ্ণতার ঘটনা। এবার আমরা করব যদি টেম্পারেচার বাড়ানো হয় তখন কি হবে। উচ্চ উষ্ণতায় কি হয়, জিঙ্কের সাথে 2H2SO4 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে জিঙ্ক SO4 মানে ZnSO4 প্লাস SO2 প্লাস H2। ঠিক আছে, দেখো ব্যালেন্স আছে নাকি। জিঙ্কের সাথে জিঙ্ক SO4, এটা 2H2SO4 আছে, তাহলে এদিকে SO2 তৈরি হয়ে যাচ্ছে, আর ওদিকে আছে হচ্ছে, দাঁড়াও, কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন। এখানে আমাকে তাহলে 4টে হাইড্রোজেনের জন্য 2টো হাইড্রোজেন অ্যাড করতে হবে। জিঙ্ক কটা আছে, একটা, এদিকেও জিঙ্ক একটা, এদিকে সালফার রয়েছে 2টো, এখানে একটা সালফার, এখানে একটা সালফার, ঠিক আছে। অক্সিজেন রয়েছে কটা, 4 দুগুণে 8টা, এদিকে রয়েছে 4, আর এদিকে 2 2 4, তার মানে এইভাবে বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, কিছু কিছু বিক্রিয়ার ব্যালেন্স আমি করব, কিছু কিছু করবো না, তো সেগুলো তোমরা নিজেরা কিন্তু করে নিও। ঠিক আছে, এখানে আমি অলরেডি ব্যালেন্স করে দিয়েছি। তো এটা হচ্ছে উচ্চ উষ্ণতার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, এবার আমরা আসবো হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। আচ্ছা, ওকে, ম্যাগনেসিয়ামের সাথে, এক সেকেন্ড, এটা কিন্তু উচ্চ উষ্ণতায় আর গাঢ় হতে হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড হলেও কিন্তু এই জিনিসটা ঘটে। এরপরে আমরা চলে আসবো নেক্সট ধাতু, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। এক্ষেত্রেও কিন্তু সেমই ঘটনাটা ঘটে, আগেরটা যেরকম জিঙ্কের সাথে হয়েছিল। খেয়াল করে দেখো কোথায় গেল তড়িৎ রাসায়নিক শ্রেণীটা। দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন,
এটা হচ্ছে আমার হাইড্রোজেনটা। হাইড্রোজেনের ওপরে দেখো রয়েছে ম্যাগনেসিয়াম, এখানে রয়েছে জিঙ্ক, তার মানে এগুলো সবকটা হাইড্রোজেনের ওপরে, ডিরেক্ট ওপরে রয়েছে, তাহলে এদের সাথে ডিরেক্ট একদম বিক্রিয়া করবে। তো ডিরেক্ট বিক্রিয়া করবে বলতে লঘু সালফিউরিক অ্যাসিডও বিক্রিয়া করবে, গাঢ় সালফিউরিক অ্যাসিডও বিক্রিয়া করবে, সাধারণ উষ্ণতাও বিক্রিয়া হবে, উচ্চ উষ্ণতাতেও বিক্রিয়া হবে, তো মোটামুটি বিক্রিয়া করবে। কিন্তু হাইড্রোজেনের নিচে যেগুলো রয়েছে লাইক কপারের সাথে কিন্তু H2SO4 ডিরেক্ট রিঅ্যাকশন, লঘু সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন হবে না, সেটা শুধুমাত্র উচ্চ উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কিন্তু ঘটতে পারে। তো আগে তো আমি ম্যাগনেসিয়ামের সাথে করি, তো ম্যাগনেসিয়ামের সাথে Mgর সাথে কিন্তু H2SO4 এর রিঅ্যাকশনে তৈরি হয় হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, আর তৈরি করবে H2, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসটা উপরে উঠে যাবে, স্বাভাবিক ব্যাপার। আর কি, এটা হচ্ছে তোমার সাধারণ উষ্ণতায় লঘু সালফিউরিক অ্যাসিড, লিখে দিই বাবা, এটা হচ্ছে সাধারণ উষ্ণতায় লঘু H2SO4 এর রিঅ্যাকশনে। এবং উচ্চ উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে কি হবে, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়ায় একই, সমস্ত একই কিন্তু রিঅ্যাকশন, শুধু একটুখানি তোমাদের মনে রাখতে হবে, গাঢ় H2SO4 এর সাথে কিন্তু ম্যাগনেসিয়ামের বিক্রিয়া Mg, তার সাথে বিক্রিয়া করবে 2H2SO4, উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম সালফেট, উৎপন্ন করবে SO2, উৎপন্ন করবে জল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে দেখো আগের বিক্রিয়াটার সাথে কিন্তু পরের বিক্রিয়াটার কোনো পার্থক্য নেই, শুধু এখানে রয়েছে জিঙ্ক, এটা এখানটা রয়েছে তোমার কি ম্যাগনেসিয়াম, কোথায় গেলি, এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, আদারওয়াইজ কিন্তু সবটা সেম। তো তোমরা কিন্তু ঘাবড়াবে না, তোমাদের এই চ্যাপ্টারের প্রতি একটা আলাদাই অ্যাসিডিটি রয়েছে, মানে চ্যাপ্টারে অসংখ্য বিক্রিয়া দেখলেই তোমাদের নিজেদের শরীর অস্বস্তি লাগে। তো বিক্রিয়াগুলোকে কি করে মুখস্থ করবে, মুখস্থ তো করা যায় না, জাস্ট মনে রাখবে এটার সাথে এটা বিক্রিয়া করে কি প্রোডাক্টটা তৈরি হচ্ছে, কি প্রোডাকশন হচ্ছে, সেইটাকে এই প্রোডাক্টটা মনে রাখার চেষ্টা করবে। আর ব্যালেন্সিং তো তোমরা নিজেরাই জানো, ব্যালেন্সিং করতে তো অসুবিধা হবে না, তো জাস্ট মনে রাখবে এটার সাথে এটা বিক্রিয়া, কন্ডিশন গুলো মনে রাখতে হবে অফকোর্স, যে উচ্চ উষ্ণতা হলে কিরকম বিক্রিয়া হচ্ছে, নর্মাল টেম্পারেচার হলে কিরকম বিক্রিয়া হচ্ছে, এইভাবে মনে রাখবে, তাহলে দেখবে ইজিলি মনে থেকে যাবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের সাথে রিঅ্যাকশন দেখিয়েছে, তো কপারের সাথে যদি আমি রিঅ্যাকশন করাই, কোথায় গেলি রে বাবা, দেখো নেক্সট আমাদের রয়েছে কপার, তামা মানে কপার। তো কপারের সাথে যদি বিক্রিয়া, কপার কি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচে দেখাও, এই যে হাইড্রোজেনের কোথায় আছে, হাইড্রোজেনের নিচে আছে, এই যে এটা কোথায় গেলি হাইড্রোজেনের, এই দেখো কপারটা রয়েছে হাইড্রোজেনের নিচে। সো হাইড্রোজেনের নিচে যদি থাকে তাহলে কি ও ডিরেক্ট লঘু বিক্রিয়া করবে না, তো তার জন্য আমাকে গাঢ় বিক্রিয়া করাতে হবে, তামার সাথে বিক্রিয়া। তো তামার সাথে বিক্রিয়ায় কপারের সাথে একদম, এটা কিন্তু লিখে রাখবে যে কপার যেহেতু হাইড্রোজেনের বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বা সক্রিয়তা শ্রেণী অনুযায়ী হাইড্রোজেনের নিচে অবস্থিত, তো সেহেতু কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে সাধারণ উষ্ণতায় কিন্তু কপারের বিক্রিয়া হয় না, যেহেতু কপারের সক্রিয়তা অনেক কম, কপারের সক্রিয়তা অনেকটাই কম, কিন্তু যেহেতু হাইড্রোজেনের থেকেও কম, তো তাই জন্য হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না। দেখো এরা কেন রিপ্লেস করতে পারছে, এটাও তোমাকে জানতে হবে যে কেন আপনি বলছেন তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরগুলো রিঅ্যাক্ট করে, নিচের গুলোর সাথে করছে না ডিরেক্ট, মানে লঘু অবস্থায় বিক্রিয়া করছে না, কিন্তু তার রিজনটা কি, তার রিজনটা হচ্ছে এটাই, যদি আমরা এখানে কি দেখতে পেলাম, আমরা এখানে দেখো দেখতে পেয়েছি যে আলটিমেটলি এখানে কি করছে, এই যে ক্যাটায়নটা হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিচ্ছে, প্রতিস্থাপিত করে দিচ্ছে, দেখলাম লবণ তৈরির সময় হলো, প্রতিস্থাপিত করে দিচ্ছে। কিন্তু যদি রিঅ্যাক্টিভিটি সিরিজের হাইড্রোজেনের নিচে থাকে, এই যেমন কপারের তো রিঅ্যাক্টিভিটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতেই চাইবে না, যদি লঘু আর সাধারণ উষ্ণতা হয়, কপারের রিঅ্যাক্টিভিটি বা কপারের সক্রিয়তা তো হাইড্রোজেনের থেকে বেশি নয়, যেমন জিঙ্ক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর রিঅ্যাক্টিভিটি হাইড্রোজেনের থেকে বেশি, ফলে ওরা ইজিলি হাইড্রোজেনকে লাথি মেরে বার করে দিতে পারে, বলে যে আমার ক্ষমতা তোর থেকে বেশি, তোকে আমি রাখবো কেন ইয়েতে, তো তুই বেরিয়ে যা, ওরা কিন্তু ইজিলি বার করে দিতে পারে। কিন্তু এখানে কিন্তু কপার আর হাইড্রোজেনের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে দেখো কপারের শক্তি কিন্তু হাইড্রোজেনের থেকে কম, ফলে কপার কিন্তু ডিরেক্টলি নর্মাল টেম্পারেচারে হাইড্রোজেন আয়নটাকে রিপ্লেস করতে পারবে না। সো দ্যাটস ওয়াই ও কিন্তু কি করবে, উচ্চ উষ্ণতা দিতে লাগবে। তো তামার সাথে যে বিক্রিয়াটা, কোথায় গেলি, এই যে তামার সাথে বিক্রিয়া কিন্তু উচ্চ উষ্ণতা হতে হবে, তো সাধারণ উষ্ণতায় হবে না, উচ্চ উষ্ণতায় ও গাঢ় সালফিউরিক অ্যাসিড হতে হবে,
তার ফলে দেখো সিম্পল বিক্রিয়া ঘটাবে, কপার সালফেট উৎপন্ন হবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। আদারওয়াইজ কিন্তু সব সেম থাকবে, বাট শুধুমাত্র ওটা মনে রাখবে যেহেতু রিঅ্যাক্টিভিটি স্ট্যাটিসটিক নিচে অবস্থিত তাই ও রিপ্লেস করতে পারছে না। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো সালফিউরিক অ্যাসিডকে তুমি শনাক্ত কি করে করবে। তোমাকে একটা টেস্ট টিউবে দিয়েছে সালফিউরিক অ্যাসিড, তোমাকে বলে এটা সালফিউরিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড না কি অ্যাসিড, ব্যাঙের মাথা, তুমি আমাকে শনাক্ত করে বলো। এবার এই যে শনাক্তকরণ বিক্রিয়াগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে, তোমাদের এখন তো আর প্র্যাকটিক্যাল নেই, তোমরা যখন ক্লাস 11-12 প্র্যাকটিক্যালে যাবে তখন কিন্তু অনেকটা কাজে লাগবে। তো প্র্যাকটিক্যাল করতে গেলে দেখবে একদম একদম মানে অ্যাপ্রন থ্যাপ্রন পরে দেখবে স্কুলের দিদিরা অনেক মানে প্রচুর ঘ্যাম নেয়, এই আমি এখন প্র্যাকটিক্যালে যাব, ঠিক আছে? তো তোমরাও তখন দেখবে এরকম অ্যাপ্রন থ্যাপ্রন পরে প্র্যাকটিক্যালে যাবে, মজা লাগবে দেখবে করতে। তো সালফিউরিক অ্যাসিডকে আমরা শনাক্ত করব কি করে? তো তার জন্য আমাকে বেরিয়াম ক্লোরাইডের সলিউশন নিতে হবে, বেরিয়াম ক্লোরাইড নিতে হবে। তো একটা ধরো টেস্ট টিউবটাতে যা জঘন্য রেখেছি, এই হচ্ছে ধরো একটা টেস্ট টিউব রয়েছে, টেস্ট টিউবের মধ্যে তোমাকে কি করতে হবে, বেরিয়াম ক্লোরাইড নিতে হবে। আচ্ছা, বেরিয়াম ক্লোরাইড সলিড থাকে, এটা আমি H2SO4 দিচ্ছি। বেরিয়াম ক্লোরাইড নিলে BaCl2, তার মধ্যে তুমি ঢেলে দিলে H2SO4, এটার মধ্যে একদম ড্রপারে করে H2SO4 ঢেলে দিলে, তো মিশে গেল, বেরিয়াম ক্লোরাইডের সাথে মিশে গেল। তো বেরিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে উৎপন্ন হয় হচ্ছে বেরিয়াম সালফেট, দেখো, আর উৎপন্ন হয় হচ্ছে HCl। এই যে বেরিয়াম সালফেটটা উৎপন্ন হলো, এর একটা সাদা থকথকে পদার্থ, মানে এর অধক্ষেপ পড়বে নিচে, এটা হচ্ছে একটা সাদা অধক্ষেপ পড়ে। অধক্ষেপ মানে কি বলতো? অধক্ষেপ মানে হচ্ছে থকথকে একটা জিনিস প্রেসিপিটেট পড়ে যাওয়া, নিচে পড়ে যাওয়া। দেখো, যখন বেরিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর দেখবে তুমি নিচের দিকে, টেস্ট টিউবের নিচের দিকে একটা থকথকে সাদা রঙের পদার্থ নিচের দিকে প্রেসিপিটেট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে তোমার বেরিয়াম সালফেটটা। তো এই যে বেরিয়াম সালফেটটা কিন্তু HCl এ দ্রবীভূত হয় না, HNO3 এ দ্রবীভূত হয় না। তো এই যে বেরিয়াম সালফেটটা কিন্তু কোনো কিছুতে দ্রবীভূত হয় না। তো যদি এই বিক্রিয়াটা ঘটে তাহলে আমরা বলবো আর টেস্ট টিউবটার মধ্যে তো তোমার H2SO4 ছিল, বা এই অর্থাৎ এই অ্যাসিডটা আমাদের H2SO4। কিন্তু যদি আমি অন্য অ্যাসিড দিই, তো অন্য অ্যাসিডের ক্ষেত্রে যেমন বেরিয়াম ক্লোরাইডকে যদি আমি HCl এর সাথে বিক্রিয়া করে, মোটেও এরকম কোনো সাদা অধক্ষেপ পড়ে না। তো একমাত্র সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেই বেরিয়াম ক্লোরাইড এরকম বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ ফেলবে। তাহলে ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ করবো, মানে চিহ্নিত করবো যে আদৌ এই মানে তোমার এই লিকুইডটা সালফিউরিক অ্যাসিড কিনা। ঠিক আছে? তো এখানে আমাদের কিছু সালফিউরিক অ্যাসিডের ব্যবহার রয়েছে শিল্পক্ষেত্রে। তো প্রথম দেখো ব্যবহার রয়েছে যে HCl এবং HNO3 প্রোডাকশনে আমাদের সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়, মানে রাসায়নিক ভাবে ল্যাবরেটরিতে প্রোডাকশন করতে বা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করতে, HCl প্রোডাকশন করতে বা HNO3 প্রোডাকশন করতে কিন্তু আমাদের H2SO4 দরকার হয়। নেক্সট রয়েছে বহু রকমের বিস্ফোরক পদার্থ রূপে অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি, তোমার অ্যামোনিয়ার সাথে H2SO4 এর রিঅ্যাকশনে অ্যামোনিয়াম সালফেট জাতীয় বিভিন্ন রাসায়নিক সার, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে একটা রাসায়নিক সার, ঠিক আছে? তো এই অ্যামোনিয়াম সালফেট তোমার এগুলো তৈরি করতে কিন্তু H2SO4 এর বা সালফিউরিক অ্যাসিডের দরকার হয়। নেক্সট রয়েছে আমাদের পেট্রোলিয়াম শোধনে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে? পেট্রোলিয়াম মানে হচ্ছে যেগুলো আমরা মানে মাটি থেকে পেয়ে থাকি, মাটির তলা থেকে। তো পেট্রোলিয়ামকে শোধন করার জন্য কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তো বাস আমাদের এই রয়েছে সালফিউরিক অ্যাসিড। নেক্সট আমরা চলে যাব হাইড্রোক্লোরিক অ্যাসিডে। এখান থেকে আমি অলরেডি রিঅ্যাকশন দিয়ে দিয়েছি, কারণ অলরেডি অনেকটা টাইম কিন্তু ভিডিওতে চলে গেছে। সো প্রথমে আমরা এবারে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম দেখলাম যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি হলো, ধাতুর সাথে বিক্রিয়া করে কি হলো, এটা কি করে শনাক্তকরণ করব, এই সেম স্টেপ গুলো কিন্তু আমরা এবার HCl এর ক্ষেত্রে পড়ব। তো প্রথম HCl এর সাথে রয়েছে ক্ষারের সাথে বিক্রিয়া। ক্ষারের সাথে তুমি একটা বিক্রিয়া ঘটাবে HCl এর, NaOH এর সাথে বিক্রিয়া চলো করব। NaOH এটা খুব ভালো একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার একটা। HCl এর সাথে বিক্রিয়া করলে দেখো NaCl কি করবে, অ্যাসিড আর ক্ষার উৎপন্ন করবে লবণ আর জল, প্রশমন বিক্রিয়া। NaCl প্রোডাকশন হলো এবং কি উৎপন্ন করলো, জল। এই যে জল আছে, এখানে আমি বিক্রিয়াটা দিইনি তাই আমি এটা লিখে দিলাম। তো NaCl এর সাথে HCl এর সাথে
সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে NaCl এবং H2O। এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া বা এটাকে বলা হয় নিউট্রালাইজেশন বিক্রিয়া, ঠিক আছে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ওকে, এছাড়াও তুমি যে কোনো রকমের ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারো, যে HCl এর সাথে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করবে। আমি লিখেছি এখানে, না লিখে চলো এখানে লিখে দিচ্ছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন, যেটাকে বলা হয় কলি চুন, ঠিক আছে, চুন জল, ঠিক আছে। তো বিক্রিয়া করো, দেখো সেম ভাবে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড, এটাকে 2HCl হবে, কারণ CaCl2 হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা, আর উৎপন্ন হবে 2H2O। তাহলে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, জল, তাহলে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে লবণ এবং জল। আরো আমি এখানে অনেক এক্সাম্পল দিয়েছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা উভধর্মী তোমার অক্সাইড, যেটা HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। তো ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, মানে এটাও কিন্তু ক্ষার। আমি বললাম না ক্ষারক সবই, এটা কিন্তু জলে দ্রবীভূত হয়। তো এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া কি উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল, ঠিক আছে, একই হবে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথেও যা ক্যালসিয়াম অক্সাইডের সাথেও কিন্তু একই রিঅ্যাকশন হয়। তো এবার নেক্সট আমরা আসবো ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। কার্বনেটকে সোডিয়াম কার্বনেট নাও, সোডিয়াম বাইকার্বনেট নাও। সোডিয়াম কার্বনেট আমি যদি নিয়েছি, এখানে লিখেছি, আছে লেখাই আছে বিক্রিয়াটা। সাধারণ উষ্ণতায় ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, যেমন H2SO4 এর সাথেও এরকম বিক্রিয়া ছিল। দেখো আমি এখানে বিক্রিয়াটা লিখেছিলাম না, যে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন হয়েছিল। কোথায় গেলি রে বাবা, বেরিয়ে আয় তো। ছু মন্তর হো আজা চল গুম হো যায়, কোথায় লিখবা? হ্যাঁ, এই যে দেখ, সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট আর বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, দেখো কার্বন ডাই অক্সাইড একটা উৎপন্ন হয়েছে, দুটোর ক্ষেত্রেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। সেম জিনিস HCl এর ক্ষেত্রেও হবে। এই যে, তো সেম হবে। এই যে সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, দেখো কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন হচ্ছে, আর লবণ আর জলটা তো প্রোডাকশন হবেই হবে। তো এবার বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দেখো, আর যেখানে আমি সোডিয়ামের সাথে দেখিয়েছি, তোমরা কিন্তু অন্য কার্বনেট, অনেক লবণ রয়েছে, ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রয়েছে, তো ওই রকম গুলোর সাথে তোমরা বিক্রিয়া করতে পারো, একই জিনিস হবে, শুধু এখানে সোডিয়ামের জায়গায় ওখানে ম্যাগনেসিয়াম হয়ে যাবে, ঠিক আছে। তো সোডিয়াম বাইকার্বনেটের সাথে যখন HCl এর বিক্রিয়া হয়, সেম ভাবে দেখো কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন হবেই, তার সাথে লবণ এবং জল প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। এরপর আমরা চলে আসবো ধাতুর সাথে কিরকম ভাবে বিক্রিয়া করে। সেম প্রসেস, যেগুলো হাইড্রোজেনের থেকে উপরে অবস্থিত, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীর হাইড্রোজেনের উপরের ধাতুগুলোর সাথে HCl এর কিন্তু সাধারণ উষ্ণতায় লঘু HCl এর বিক্রিয়া হয়, ঠিক আছে। আর হচ্ছে যেগুলো নিচের দিকে, তাদের জন্য আমাকে উত্তপ্ত করতে হবে এবং তার সাথে গাঢ় HCl নিতে হবে। তো প্রথমে আমাদের রয়েছে কোন ধাতুর সাথে বিক্রিয়া বলেছে, প্রথমে আমাদের রয়েছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। ম্যাগনেসিয়ামের সাথে দেখো, ম্যাগনেসিয়ামের সাথে HCl এর বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং H2 উৎপন্ন হয়, এবং সেখানে দেখো রয়েছে লঘু HCl এর সাথে বিক্রিয়া এবং সাধারণ উষ্ণতা লিখিনি আমি, এই সাধারণ উষ্ণতা লিখিনি কেন, এটা হচ্ছে সাধারণ উষ্ণতায়, সাধারণ টেম্পারেচার, নর্মাল টেম্পারেচারের সাথে HCl এর বিক্রিয়া উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। এবার যদি কপারের সাথে বিক্রিয়া করানো হয়, কপার তো হাইড্রোজেনের থেকে নিচে অবস্থিত, কপারের সাথে তো HCl ডিরেক্ট বিক্রিয়া করবে না, তো তার জন্য আমাকে কি করতে হবে, কপারের সাথে, দেখো আমি কি লিখেছি, ধাতুর সক্রিয়তা শ্রেণীর হাইড্রোজেনের নিচে থাকায় কপার সাধারণ উষ্ণতায় লঘু HCl এর সাথে বিক্রিয়া করায় না। বিক্রিয়া মানে HCl কে, মানে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে পারে না কপার, কারণ শক্তি কম, তো নিচে অবস্থিত তো হাইড্রোজেনের থেকে। তবে বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কপার কিন্তু উত্তপ্ত অবস্থায় গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কিন্তু নিচের এই বিক্রিয়াটা করতে পারে। মানে দেখো, উত্তপ্ত অবস্থায়, মানে আমি বললাম কি টেম্পারেচার বেশি দিতে হবে, তাহলে উত্তপ্ত অবস্থায় কপার HCl এর সাথে বিক্রিয়া করে, অক্সিজেন থাকতে হবে তার জন্য, অক্সিজেনের উপস্থিতিতে কপার ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। তো এই যে তোমার কন্ডিশন গুলো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিরকম টাইপের কন্ডিশনে তোমাদের রিয়াকশন গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আর কোনো উপায় নেই। তোমরা কিছু করে এই চ্যাপ্টারটাকে আর কিছু করতে পারবে না। চ্যাপ্টারটার মধ্যে যা একটু লজিক্যালি পড়বে,
দেখো হুড় হুড় করে আমি পড়তে মুখস্থ করতে এই কপারের সাথে বিক্রিয়া করে এই কপার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এরকম ভাবে মন্ত্রের মতো মুখস্থ করলে হবে না। তো তোমাকে কিভাবে মুখস্থ করতে হবে, একটু লজিক্যালি ভাবতে হবে যে কেন কপারের সাথে বিক্রিয়া ডিরেক্ট করছে না, তার একটু লজিকটা যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে দেখবার কোনো অসুবিধাই হবে না। তো তাই জন্য আর হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু রিয়াকশন গুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এমন নয় যে তুমি রিয়াকশন গুলো একবার পড়লে তারপরে বাস মুখস্থ হয়ে গেছে, মা তুমি কি বলছো মুখস্থ, এই চ্যাপ্টারটা একদম ইজি, সব মুখস্থ করে ফেলেছি, পরের দিন সকালবেলা উঠে বলো মুখস্থ আছে, তারপরের দিন সকালবেলা ওরা ভুলে গেছি। তো এই জন্য তোমাকে এই লেখাগুলো যদি তুমি লিখতে থাকো, মানে রিয়াকশন গুলোকে যদি তুমি বারবার বারবার করে লিখে প্র্যাকটিস করো, তো আরামসে দেখবে হয়ে যাবে। তো নেক্সট এবার আছে কি দেখি, এবার আমাদের রয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা কিভাবে শনাক্ত করব। তো তার জন্য আমাকে সিলভার ক্লোরাইডের সলিউশন, সিলভার নাইট্রেটের সলিউশন নিতে হবে। ঠিক আছে, তো সিলভার আগেরটা যেরকম আমরা বেরিয়াম ক্লোরাইড নিয়েছিলাম, এবার আমরা সিলভার নাইট্রেটের সলিউশনের মধ্যে কি করব, HCl কে ঢালবো। তো দেখা যাবে সিলভার ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ পড়বে, সেম দেখো HCl এর সাথে এই AgNO3 মানে হচ্ছে সিলভার নাইট্রেট, এর বিক্রিয়ায় উৎপন্ন হবে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ টেস্ট টিউবের নিচে পড়ে থাকে। এই যে সিলভার ক্লোরাইডটা পাওয়া গেল, এই সিলভার ক্লোরাইডটা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু ভালোভাবে দ্রবীভূত হয়ে যায়। যেমন আগেরটার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে বেরিয়াম ক্লোরাইডের সাথে যখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছিল, দেন বেরিয়াম সালফেট উৎপন্ন হচ্ছিল, সেটাও সাদা অধক্ষেপ। ঠিক আছে, সেটাও সাদা অধক্ষেপ পড়ছিল, কিন্তু ওই সাদা অধক্ষেপটা HCl বা HNO3 দ্রবীভূত হচ্ছিল না। এখানেও কিন্তু একটা সাদা অধক্ষেপ পাওয়া গেছে। এখানে কি, এখানে হচ্ছে HCl টাকে চেনার জন্য আমাকে AgNO3 সলিউশনটাকে ওখানে ঢালতে হবে। AgNO3 সলিউশনকে এরকম ড্রপারে করে ঢালবে এবং দেখা যাবে যে HCl একটা, এই বিক্রিয়াগুলো আমরা ল্যাবরেটরিতে করেছিলাম ছোটবেলায় মানে যখন আমি পড়তাম 11-12-এ, তো তখন কিন্তু আমরা এগুলো করেছিলাম হাতে। তো AgCl এর যে সাদা অধক্ষেপটা পড়লো, এই সাদা অধক্ষেপটাকে যদি তুমি সামান্য অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে NH4OH এর জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যার মধ্যে যদি একটু দাও, তাহলে এই একটা জটিল যৌগ উৎপন্ন করবে যেটা জলে দ্রাব্য। ঠিক আছে, এটা দ্রবীভূত হয়ে যাবে, তো সেটা কিন্তু দ্রবীভূত হয়ে যাবে। তো এইভাবে তোমরা বুঝতে পারবে যে HCl ওটাই হচ্ছে HCl অ্যাসিড, তো ওটা কিন্তু AgNO3 সলিউশনের দ্বারা এই শনাক্তকরণ বিক্রিয়াটা ঘটানো সম্ভব। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাবো হচ্ছে নাইট্রিক অ্যাসিডে। না, তার আগে আছে কিছু ব্যবহার করতে হবে। তো প্রথম ব্যবহার দেখো, ওষুধ প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়। এছাড়াও দেখো রয়েছে বিভিন্ন ধাতব ক্লোরাইড বা ক্লোরিন গ্যাস প্রোডাকশনে কিন্তু ব্যবহৃত হয়। এছাড়া রঞ্জক শিল্প, চর্মশিল্প ইত্যাদি লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহৃত হয়, ওই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা মেনলি। তারপরে হচ্ছে স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতেও কিন্তু HCl এর ব্যবহৃত হয়। এই যে ব্যবহারগুলোকে একটুখানি মনে রাখার চেষ্টা করবে ফর দ্য শর্ট কোশ্চেন, ভেরি শর্ট টাইপ কোশ্চেন বা MCQর কোশ্চেনে তোমাদের এরকম টাইপের কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আসে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসবো নাইট্রিক অ্যাসিডে। সেম দেখো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়বো। তো নাইট্রিক অ্যাসিড প্রথমে ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সেটা দেখবো। তো লবণ আর জলই উৎপন্ন করবে, নাইট্রিক অ্যাসিড তো একটা অ্যাসিডই, তো প্রশমন বিক্রিয়া তো করবেই। তো দেখো এখানে ক্ষারের সাথে বিক্রিয়া দেখো আমি লিখেই দিয়েছি, NaOH এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, হয়ে গেল। তুমি সিম্পল করতে পারো ক্যালসিয়াম অক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তার সাথে তুমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করো, সেম ভাবে দেখো ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হবে প্লাস জল উৎপন্ন হবে। ঠিক আছে, এইগুলো আমি ব্যালেন্স করছি না, তোমরা ব্যালেন্স করে নিও। সেম ভাবে তুমি যে কোনো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও, নাইট্রিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং জল উৎপন্ন হবে। তো এখানে দেখো আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দেখিয়েছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হলো এবং জল উৎপন্ন হলো। কপার অক্সাইডের সাথে বিক্রিয়া দেখেছি, কপার অক্সাইডের সাথে বিক্রিয়া করে কপার নাইট্রেট উৎপন্ন হলো এবং জল উৎপন্ন হলো। তো প্রত্যেকটা তোমাকে জানো এই রিঅ্যাকশনস গুলো মনে রাখবে যে যেহেতু এটা অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে স্বাভাবিকভাবে লবণ আর জলটা উৎপন্ন করবেই, সো এটা একটা প্রশমন বিক্রিয়া দেখাবেই। তো তার জন্য তোমাকে যে কোনো অ্যাসিডের সাথে যে কোনো ক্ষারের বিক্রিয়া দেখি না কেন, তো তুমি মনে রাখবে অ্যাসিডের যে তোমার এই দেখো অ্যাসিডের যে H+টা প্রতিস্থাপিত হয়ে যাবে কার দ্বারা, এই ক্ষারের এই ক্যাটায়নটা দ্বারা, ধাতব ক্যাটায়নটা দ্বারা কিন্তু অ্যাসিডের H+টা প্রতিস্থাপিত হয়ে ওটাকে হাটিয়ে দেবে এবং সেখানে ওই লবণটা উৎপন্ন হবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের রয়েছে
আচ্ছা, এই যে নেক্সট নেক্সট আমি করে চলেছি, তোমাদের কিন্তু হাতে লিখতে হবে। আমি বারবার বলছি, আমি নয় লিখে এনেছি, কারণ আমাদের টাইমটা একটা লিমিটেড, ঠিক আছে? তো তোমাদের কিন্তু অলরেডি, তোমাদের তো আনলিমিটেড, তো তোমাদের কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো ঝটপট করে, যদি আমার মোবাইলটা হাতের সামনে রেখে চোখের সামনে মুভি দেখো না, এটা কিন্তু মুভি চলছে না। তো তোমাদেরও কিন্তু লিখতে হবে, আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না, ঠিক আছে? কেউ ভাই দিচ্ছে জ্ঞান, পড়াতে এসছিস, পড়া না, এরকম জ্ঞানের কথা ভাববে না। আমি তোমাদের ভালোর জন্যই বলছি, লিখে লিখে প্র্যাকটিস করো। নেক্সট অ্যাসিড, এবার আমরা করব হচ্ছে সেম কার্বোনেট এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করব। তো কার্বোনেটে দেখো, সোডিয়াম কার্বোনেটের সাথে HNO3 বিক্রিয়া সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যেমন আগেরগুলোর ক্ষেত্রে উৎপন্ন হচ্ছিল। দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে আর জল উৎপন্ন হয়েছে। সেম ভাবে বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলেও তাই হবে, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। একই একটা অ্যাসিডকে যদি তুমি রাসায়নিক ধর্ম ভালো করে বুঝে যাও, ভালো করে যদি প্র্যাকটিস করে থাকো, দেখো বাকিগুলো আপনা আপনি হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে আসবো যে জিঙ্কের সাথে বিক্রিয়া, ঠিক আছে? জিঙ্কের সাথে দেখো বিক্রিয়া করাই। দেখো জিঙ্কের সাথে শীতল এবং অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক নাইট্রেট, দেখো জিঙ্কের সাথে HNO3, কখন? শীতল এবং লঘু HNO3 এর বিক্রিয়ায়। এই মনে রাখবে, HNO3 একটা খুব জারক অ্যাসিড, HNO3 কিন্তু একটা জারক অ্যাসিড, H2SO4 তাই, ঠিক আছে? আর আবার H2SO4 কিন্তু জল আকর্ষী, মানে জল আকর্ষী মানে হচ্ছে জলকে শুষে নেওয়ার মতো ক্ষমতা রাখে H2SO4, ঠিক আছে? দেখো এখানে এই জিঙ্কের সাথে HNO3 বিক্রিয়ায় জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হচ্ছে, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে 5 অণু জল, ঠিক আছে? এবারে যদি তুমি শীতল এবং নাতিগারক নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, লঘু নয়, একেবারে লঘু মানে কোনটাকে বোঝায়? লঘু মানে হচ্ছে তোমার জলের সাথে জল দিয়ে 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 অ্যাসিডটাকে তুমি লঘু বানিয়ে দিয়েছো। তো শীতল এবং নাতিগারক নাইট্রিক অ্যাসিডের 1:1 অনুপাতের সাথে যদি জিঙ্কের বিক্রিয়া ঘটানো হয়, দেখো জিঙ্কের সাথে HNO3 বিক্রিয়া যদি ঘটানো হয়, তাহলে উৎপন্ন হবে সেমই জিঙ্ক নাইট্রেট। তো লবণটা তো উৎপন্ন হবে, বাট আগেরটার ক্ষেত্রে যেটা নাইট্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছিল, এখন উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড। আগে দেখো উৎপন্ন হয়েছিল N2O, কোথায় গেলি? आजा आजा मैं हूं प्यार तेरा कहाँ गया भाई। এই যে এখানে উৎপন্ন হয়েছিল কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এত যে সরি কি লিখছি, নাইট্রাস অক্সাইড। আর এই যে এটা তৈরি হলো নাতিগারক HNO3 এর সাথে জিঙ্কের মিশ্রণে, জিঙ্কের বিক্রিয়ায়, এবং সেটা 1:1 রেশিওতে হতে হবে, তাহলে উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড। ক্লিয়ার? এবং কি বলেছে? উষ্ণ, এবার আমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, হট টেম্পারেচার বাড়িয়ে দিলে উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় দেখো কি উৎপন্ন হবে? জিঙ্ক আর নাইট্রিক অ্যাসিডের গাঢ় নাইট্রিক অ্যাসিড, এবং সেটা উষ্ণ হতে হবে, তাহলে উৎপন্ন হবে নাইট্রোজেন ডাই অক্সাইড। এই ভেরিয়েশন গুলো যেন মনে থাকে, এই ভেরিয়েশন গুলোই এই চ্যাপ্টারে মনে রাখার জায়গা। কি বললাম? যদি শীতল এবং লঘু HNO3 এর সাথে তোমার জিঙ্কের বিক্রিয়া হয়, তাহলে উৎপন্ন করবে নাইট্রাস অক্সাইড। আর বাকিগুলো সব পড়েছে সেম, বাকি তো সব জিঙ্ক নাইট্রেট আর জল উৎপন্ন হচ্ছে, সব জায়গায় সেম উৎপন্ন হচ্ছে। আর কি তাহলে মনে রাখলাম? কি বললাম প্রথমে? যদি জিঙ্কের সাথে লঘু এবং সাধারণ উষ্ণতা, সাধারণ উষ্ণতা শীতল অবস্থায় লঘু HNO3 এর সাথে তোমার জিঙ্কের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? জিঙ্ক নাইট্রেট, লবণ একটা জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হবে। আর কি? নাইট্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে এন্ড জল উৎপন্ন হচ্ছে। এবার আমরা তারপরের স্টেপে চলে আসছি। এবার আমরা নাতিগারক HNO3 এর সাথে 1:1 অনুপাতের তোমার উৎপন্ন করা জিঙ্কের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হচ্ছে কে? নাইট্রিক অক্সাইড। আর বাকিগুলো সব সেম, জিঙ্ক নাইট্রেট আর জল। এবার আমাদের উষ্ণ এবং তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া কি উৎপন্ন হবে? নাইট্রোজেন ডাই অক্সাইড। আর বাকিগুলো সেম, জিঙ্ক নাইট্রেট আর জল। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা ম্যাগনেসিয়ামের সাথে দেখবো সেম ঘটনা। ম্যাগনেসিয়ামের সাথে দেখো প্রথমে শীতল এবং অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হলো, ঠিক আছে? আচ্ছা, এবং শীতল এবং নাতিগারক নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রিক অক্সাইড এবং জল, ঠিক আছে? দেখো আগেরটার সাথে কিন্তু সেমই। কোথায় গেলি রে? এ দেখো সেম দেখো শীতল এবং নাতিগারক নাইট্রিক অ্যাসিডের সাথে 1:1 রেশিওতে জিঙ্কের সাথে
নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছিল, জিঙ্ক নাইট্রেট আর জল উৎপন্ন হচ্ছিল। এখানেও দেখো ম্যাগনেসিয়ামের সাথেও সেম করছে। কোথায় গেলি? দেখো ম্যাগনেসিয়ামের সাথে সেম করছে। দেখো শীতল এবং নাতিগার বা নাইট্রিক অ্যাসিডের 1:1 রেশিওতে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ওটা ওখানে জিঙ্ক নাইট্রেট হচ্ছিল, ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। তো তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করলেই 2 সেকেন্ডে হয়ে যাবে। এবং আমরা কি করব, নেক্সট আমরা করব কপারের সাথে বিক্রিয়া। কপারের সাথেও দেখো ঘটনাগুলো সেমই হবে। কপারের সাথে অতি লঘু শীতল নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রথমে কি উৎপন্ন হবে, কপার নাইট্রেট, জিঙ্কের সাথে মিল দেখো কতটা হয়ে যাচ্ছে। কপার নাইট্রেট উৎপন্ন হবে, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। এবার শীতল এবং নাতিগারো 1:1 রেশিওতে দাও, কপারের সাথে এই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হবে। এবার কি উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড। দেখো এটা নাইট্রাস অক্সাইড যেটা জিঙ্কের সাথেও ছিল, এখানেও দেখো আছে, ওখানেও জিঙ্কের সাথে শীতল এবং নাতিগারো 1:1 রেশিওতে নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছিল, এখানেও উৎপন্ন হয়েছে, এখানেও কপারের সাথে তাই হয়েছে। এরপরে কি গাঢ় এবং উষ্ণ অবস্থায় যদি নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া হয়, সেখানে দেখো ওখানে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, বাদামি রঙের গ্যাস হয় এটা, ওখানে উৎপন্ন হয়েছিল, এখানেও উৎপন্ন হয়েছে। তাহলে দেখো একটা যদি তুমি একটু ভালো করে মনে রাখো, বাকিগুলো অ্যাভি হয়ে যাচ্ছে, তাই না? বাকিগুলো একদম তুড়ি মেরে হয়ে যাচ্ছে। নেক্সট, এবার আমরা নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া, এটা ভীষণ সুন্দর একটা বিক্রিয়া। কি করতে হবে, কিভাবে তুমি, যেমন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ করলাম, AgNO3 এর সাথে বিক্রিয়া করিয়ে সিলভার ক্লোরাইড পাওয়া গেল এবং সেটার সাথে সাদা অধক্ষেপ পাওয়া গেল। ওদিকে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া আমরা কি করলাম, বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ পাওয়া গেল। এখানে নাইট্রিক অ্যাসিডের সাথে শনাক্তকরণ আমরা কি করতে হবে, প্রথমে আমাকে ফেরাস সালফেটের একটা দ্রবণ প্রস্তুত করতে হবে। একটা টেস্ট টিউব নেবে, টেস্ট টিউবের মধ্যে ফেরাস সালফেট নেবে এবং জলে গুলে দেবে ফেরাস সালফেট, এবং সেটা যেন একদম সদ্য প্রস্তুত ফেরাস সালফেট হয়। আর একটা টেস্ট টিউবের মধ্যে নাইট্রিক অ্যাসিড দেওয়া থাকবে, ঠিক আছে? ওটা নাইট্রিক অ্যাসিড থাকলেই তো ওর জিনিসটা ঘটবে। যদি তোমাকে স্কুল থেকে একটা নাইট্রিক অ্যাসিডের টেস্ট টিউব দিয়ে বললে এটাকে যে তুমি শনাক্ত আদৌ এটা নাইট্রিক অ্যাসিড কিনা প্রমাণ করে দেখো, কি করে প্রমাণ করবে, তুমি একটা আরেকটা টেস্ট টিউব নেবে, ওটার মধ্যে ফেরাস সালফেটটাকে জলের মধ্যে গুলবে, গোলার পরে ওই যে অ্যাসিডটা দিয়েছে তোমাকে, নাইট্রিক অ্যাসিডটা, ওর মধ্যে আস্তে করে সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের দ্রবণ ওই নাইট্রিক অ্যাসিডটার মধ্যে ঢেলে দেবে। তাহলে তোমার এখন আলটিমেটলি একটাই টেস্ট টিউব রয়েছে, টেস্ট টিউবের মধ্যে কি কি আছে, নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটটা রয়েছে। আবার বলছি, একটা টেস্ট টিউবের মধ্যে তোমাকে টিচার দিল, বললো এই টেস্ট টিউবের মধ্যে একটা অ্যাসিড রাখা আছে, সেই অ্যাসিডটা কি অ্যাসিড তুই প্রস্তুত করে দেখা, মানে তুই প্রমাণ করে দেখা এটার মধ্যে নাইট্রিক অ্যাসিড আছে কিনা তুই প্রমাণ করে দেখা। তুমি তখন কি করবে, তুমি তখন আরেকটা টেস্ট টিউব নেবে এবং ওটার মধ্যে এরকম ফেরাস সালফেট, দেখবে গ্রিনিশ কালারের একটা ফেরাস সালফেটের লবণ হয়, তো ওই ফেরাস সালফেট নেবে এবং তার সাথে জলের দ্রবণ করবে এবং সদ্য প্রস্তুত ফেরাস সালফেট উৎপন্ন হবে। এবার ফেরাস সালফেটটাকে ওই যে HNO3 সলিউশনটার মধ্যে, মানে HNO3 যে অ্যাসিডটা ওই টেস্ট টিউবটার মধ্যে ঢেলে দেবে। ভালো কথা। এরপর কি করবে, ড্রপারের সাহায্যে বা খুব সাবধানতা অবলম্বন করে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ওই যে দ্রবণ, তোমার হাতে যে টেস্ট টিউবটা রয়েছে, মানে যেটার মধ্যে ফেরাস সালফেট আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণটা রয়েছে, তার মধ্যে ওই, এটা ধরো এই টেস্ট টিউবটাকে এরকম ভাবে হেলালে এবং ড্রপ আকারে, মানে একদম ড্রপ করে একটা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে একদম গা বেয়ে এই টেস্ট টিউবটার মধ্যে ঢালতে হবে। দেখবে যে একটা জটিল লবণ উৎপন্ন হবে, একটা রিং প্রস্তুত হবে। কি হয় এরকম টাইপের, দেখো আমি জানি না কতটা ভিজিবল এখানে, এই টেস্ট টিউবটার মধ্যে দেখাবে একটা ব্রাউন কালারের রিং। যখনই তুমি সালফিউরিক অ্যাসিডটাকে ঢালবে না, ঢালতে একটা এখানে একটা কম্পাউন্ড তৈরি হবে, এই যে এটাই হচ্ছে সেই কম্পাউন্ডটা, এটা হচ্ছে নাইট্রোসিল একটা কম্পাউন্ড। এটা হচ্ছে জটিল লবণ প্রস্তুত হবে, এটার একটা ব্রাউন কালারের রিং পাওয়া যাবে, ঠিক আছে? তো কিভাবে, কেন পাওয়া যাবে, এই যে টেস্ট টিউবটার মধ্যে অলরেডি নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের দ্রবণটা ছিল, তো নিচের দিকে নাইট্রিক অ্যাসিড রয়েছে। যখন আমি আস্তে আস্তে সালফিউরিক অ্যাসিডটাকে ঢালছি, ওই সালফিউরিক অ্যাসিডটা গা বেয়ে ওই নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, একটা ব্রাউন কালারের একটা জটিল লবণ তৈরি করবে, একটা ব্রাউন কালারের রিং এখানে পাওয়া যাবে। যেই ব্রাউন কালারের রিং, মানে দুটো সারফেস পাওয়া যাচ্ছে, কি নিচের দিকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর ওপরের দিকে আস্তে আস্তে সালফিউরিক অ্যাসিড জমা হচ্ছে, এবং ওদের যে সেপারেটিং যে জায়গাটা, ওই সেপারেশনের ওখানে একটা ব্রাউন কালারের রিং কে পাওয়া যাবে। এটাই হচ্ছে সেই রিংটা ব্রাউন। এটাকে বলা হয় যে বলয় পরীক্ষা একদম স্টার। এটা কিন্তু একদম
শাহরুখ খান, বহুত স্টার, এটা মানে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। দেখো কি করা হয়েছে, যে ফেরাস সালফেটের সাথে মানে সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের সাথে H2SO4 এর বিক্রিয়া, HNO3 এর বিক্রিয়া এইরকম একটা লবণ প্রস্তুত হবে। এই লবণটার সাথে জল এবং তোমার জলের সাথে বিক্রিয়া এটা উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা অনেক সময় দেয় কোন স্কুলে, এটা বিক্রিয়াটা অনেকটা বড়, সো অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না। সো তুমি চেষ্টা করবে যাতে বিক্রিয়াটা মুখস্থ করে নিয়ে ভালোভাবে লেখার। তো এই তো ফেরাস সদ্য প্রস্তুত ফেরাস সালফেট পাওয়া যাচ্ছে, তুমি যেটা মানে বানিয়েছো একটা টেস্ট টিউবে বানালে না, ওই টেস্ট টিউবটাকে তুমি নাইট্রিক অ্যাসিডের মধ্যে ঢেলে দিয়েছো, তো তারপরে তুমি ড্রপের আকারে H2SO4 ঢালছো। দেখো সদ্য প্রস্তুত FeSO4, তার সাথে H2SO4 ঢেলেছো ড্রপ আকারে, আর HNO3 ছিল, ফলে উৎপন্ন হবে ফেরাস সালফেট। ঠিক আছে, তো এই ফেরাস সালফেটের সাথে জলের সাথে এটা দেখো, এটা প্লাস নাইট্রিক অক্সাইড প্লাস জল উৎপন্ন হয়েছে। এই জলের সাথে এই ফেরাস সালফেটের বিক্রিয়ায় উৎপন্ন হবে হচ্ছে এই জটিল যৌগটা। এই যৌগটা এই নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে এই নাইট্রোসিল একটা কম্পাউন্ড সৃষ্টি করবে। এই কম্পাউন্ডটা যাটার নাম হচ্ছে, দেখো লেখা রয়েছে নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট মানে যে বলয়টা পাওয়া যাচ্ছে, পেন্টাহাইড্রেট কারণ কি এখানে জল পাঁচটা জলের অণু রয়েছে। ঠিক আছে, তো এই যে ফেরাস সালফেটটা তোমার জটিল একটা লবণ উৎপন্ন করলো, জটিল যৌগ উৎপন্ন করলো, লবণ বলা ভুল হবে, জটিল যৌগ উৎপন্ন করলো। এই যৌগটাই বাদামি বর্ণের বলয় রূপে ওই দুটো অ্যাসিডের সেপারেটিং সারফেস হিসাবে কাজ করে। এবং তুমি যদি ওই ড্রপ আকারে, এত সাবধানে করতে হয় বিক্রিয়াটা, যদি তুমি ড্রপ আকারে ওখানে না গা বেয়ে না ঢালো, তুমি ঝপাত করে ঢেলে দাও সালফিউরিক অ্যাসিডটাকে, গাঢ় সালফিউরিক অ্যাসিডটাকে, এই বলয়টা ফর্মই হবে না। কারণ কি এই জটিল যে যৌগটা তার আগেই তৈরি হওয়া, এই যে ব্রাউন রিংটা ফর্ম করার আগেই ভেঙে যাবে। সো তখন এই ব্রাউন রিংটাকে তুমি জায়গাটা ঘোলা হয়ে যাবে, তো একসাথে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডটা একসাথে মিশে যাবে। সো তখন কিন্তু এই বলয়টা, সুন্দর বলয়টা পাওয়া যাবে না। সো এই বিক্রিয়াটা কিন্তু অনেক সাবধানে করতে হয়। ঠিক আছে, তো নেক্সট আমরা আসবো নাইট্রিক অ্যাসিডের ব্যবহারে। নাইট্রিক অ্যাসিড কিন্তু মানে এক্সপ্লোসিভ কিছু সাবস্টেন্স প্রোডাকশনে ব্যবহার হয়, যেমন হচ্ছে TNT। ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন, তোমার TNT প্রভৃতি বিস্ফোরক পদার্থ তৈরিতে কিন্তু এই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়াও হচ্ছে কৃত্রিম রং, কৃত্রিম সিল্ক প্রোডাকশনে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। বৈদ্যুতিক সেল প্রোডাকশনে, এই যে ব্যাটারি প্রোডাকশনেও কিন্তু এই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো ইত্যাদি আমাদের ব্যবহার কিছু রয়েছে, তো তোমরা পড়ে নিতে পারবে, এটা তো থিওরিটিক্যাল ব্যাপার। এরপর রয়েছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যাসিড নিয়ে আমাদের গল্প শেষ, এবার আমরা ক্ষারে চলে আসবো। সোডিয়াম হাইড্রোক্সাইড এবার কিছু রাসায়নিক ধর্ম পড়বো। তো সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, সিম্পল যে কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, লবণ এবং জল উৎপন্ন হবে, এতক্ষণ দেখানো হয়েছে। ঠিক আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়ায় NaCl প্রোডাকশন হবে, প্লাস জল প্রোডাকশন হবে, জল তৈরি হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে H2SO4 এর বিক্রিয়ায় সেম সোডিয়াম সালফেট তৈরি হবে, প্লাস জল তৈরি হবে। সেম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, যার জল তৈরি হবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু এর আগেও করা হলো, কিছুক্ষণ আগেও প্রত্যেকটা অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াও কিন্তু এটা করা হলো। তো মনে রাখবে, যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করছে সেহেতু লবণ আর জল তৈরি করবে। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া করতে হবে। এখানে কিন্তু কার্বনেট বাইকার্বনেটের সাথে নেই, কারণ কার্বনেট বাইকার্বনেট একটা ক্ষারীয় পদার্থ, ক্ষারীয় লবণ হয়ে থাকে। তো ক্ষারের সাথে বিক্রিয়া করে না, সবসময় সবসময় অ্যাসিডিক লবণের সাথে বিক্রিয়া করতে পারে। তো কার্বনেটের সাথে বিক্রিয়া নেই, তো স্বাভাবিকভাবে এবারে ধাতুর সাথে বিক্রিয়া রয়েছে। কোন ধাতুর সাথে রয়েছে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া। তো অ্যালুমিনিয়ামের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে মনে রাখবে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়। এই যে সোডিয়াম অ্যালুমিনেট সাথে কিন্তু তৈরি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ধাতু অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হয় সোডিয়াম অ্যালুমিনেট। এটার নাম কিন্তু দেখো লেখা রয়েছে নিশ্চয়ই, কোথায় লেখা আছে, এই যে সোডিয়াম অ্যালুমিনেট প্রোডাকশন হয় এবং হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন হয়। এছাড়া রয়েছে আমাদের জিঙ্কের সাথে বিক্রিয়া। জিঙ্কের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে একইভাবে সোডিয়াম জিঙ্কেট তৈরি করবে, এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, এবার আমাদের লাস্ট রয়েছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার। কিছু ব্যবহার জানতে হবে। আমরা সাবান
হিসাবে ব্যবহার করতে পারি, সাবানের মধ্যে থাকে। এছাড়া হচ্ছে সোডিয়ামের পণ্য উৎপাদনে ব্যবহার হয়, যেমন বললাম সাবান প্রোডাকশনে ব্যবহার হয়। কৃত্রিম রেশম পেট্রোলিয়াম শোধনাগারেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো তো একদম মুখস্থ করার, এগুলোর আমার বলার কিছু নাই। এবারে আমরা পিএইচ স্কেল সম্পর্কে জানবো, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এই যে আমরা বললাম না নির্দেশক কালার চেঞ্জিং এর মাধ্যমে অ্যাসিড না বেস সেটা আমাদের দেখায়, ডিটেক্ট করতে সাহায্য করে। এরকম একটা পিএইচ স্কেল রয়েছে। পিএইচ কথাটার অর্থ হচ্ছে পোটেনশিয়াল অফ পি মানে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়ন। তো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে অ্যাসিডটা কতটা অ্যাসিডিটি রয়েছে, মানে এই যে H2SO4 টার অ্যাসিডিটি কতটা বেশি, বা ভিনিগারের অ্যাসিডিটি, ওটাকে তীব্র অ্যাসিড বলছি না মৃদু অ্যাসিড বলছি, মানে ওটা কতটা পাওয়ারফুল অ্যাসিড, সেই অ্যাসিডিটি বা বেসিসিটি সেটা চেক করার জন্য আমরা পিএইচ স্কেল ব্যবহার করি। এবং তার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে, যদিও এটা অনেক ভাস্ট করে পড়ানো যায়, বাট যেহেতু এটা ওয়ান শট, তোমরা যদি ভাস্ট লেকচার জানতে চাও তো তোমাদের ইয়াতার্থ ব্যাচে লেকচার অলরেডি পিএইচ সম্পর্কে কিভাবে ক্যালকুলেশন গুলো এসছে সেটা রয়েছে। বাট ফির আমি জাস্ট শুধুমাত্র মানে শুধুমাত্র ইম্পর্টেন্ট এক্সামের জন্য কি সেটা আমি বলছি। তো পিএইচ মানে হচ্ছে, দেখো, যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় সেই মেজারমেন্টের জন্য, দেখো, নির্দেশকের সাহায্যে কিন্তু আমরা জাস্ট বলতে পারছি কি যে এই দ্রবণটা অ্যাসিড, এই দ্রবণটা ক্ষার। কিন্তু তোমাকে যদি মানে হচ্ছে তুমি যদি নির্দেশক লিটমাসের সাহায্যে তুমি নাও, তুমি অ্যাসিডিক অ্যাসিডেও লিটমাসটা রেড কালারের দেখাবে, সালফিউরিক অ্যাসিডও লিটমাসটা রেড কালারের দেখাবে। এবার তুমি ডিস্টিংগুইশ করবে কি করে যে কোনটা সালফিউরিক অ্যাসিড আর কোনটা, মানে কোনটা তীব্র অ্যাসিড, কোনটার অ্যাসিডিটি বেশি আর কোনটা অ্যাসিডিটি কম, সেটাকে তুমি ডিটেক্ট করতে পারবে না। তো ওই ডিটেকশনের জন্য, মানে কোন অ্যাসিড কতটা তীব্র অ্যাসিড কতটা তীব্র ক্ষার, সেইটাকে মেজার করার জন্য কিন্তু পিএইচ স্কেল ইউজ করা হয়। তার জন্য তার ফর্মুলাটা হচ্ছে, পিএইচ এর মেইনলি ফর্মুলাটা হয় হচ্ছে -log10H+। মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বা গাঢ়ত্বটাকে মেজার করে, এবার কিভাবে মেজার করা হয় সেগুলোর ক্যালকুলেশন গুলো তোমরা ওইখান থেকে দেখে নিও। এখন তোমাদের এই ক্যালকুলেশন গুলো এখানে নেই, তো আমি সেজন্যই বলছি না। তো সেই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে উপর ভিত্তি করে তোমরা কিন্তু ইজিলি কোনো একটা অ্যাসিড কতটা অ্যাসিডিটি যুক্ত সেটা কিন্তু তোমরা মেজার করতে পারো। তো পিএইচ স্কেল কে এরকম লম্বা স্কেল হয়, যেটা কালার ডিটেকশনের মাধ্যমেও হয়। তো মনে রাখবে পিএইচ স্কেলের এই যে 7 নাম্বারটা, এটা হচ্ছে প্রশম দ্রবণ শো করে। পিএইচ স্কেল 0 থেকে 14 নম্বর পর্যন্ত থাকে। 7টা হচ্ছে একদম মিডল পজিশন, মানে 7 এখানে থাকে হচ্ছে প্রশম। যদি পিএইচ স্কেল থেকে কোনো একটা দ্রবণের মানে পিএইচ ভ্যালু, কোনো একটা দ্রবণের পিএইচ ভ্যালু যদি 7 আসে, তাহলে বুঝবে ওটা হচ্ছে প্রশম দ্রবণ, মানে ওটা হচ্ছে তোমার অ্যাসিড, মানে নিউট্রাল, মানে জল তুমি বলতে পারো, জল। যদি লেভেলটা পিএইচ মানে কোনো একটা দ্রবণের পিএইচ যদি 7 থেকে কম আসে, লাইক 6.9ও আসে, তার মানে হচ্ছে ওই দ্রবণটা অ্যাসিডিক বা আম্লিক। আবার যদি কোনো একটা দ্রবণের পিএইচ ভ্যালুটা 7 থেকে বেশি আসে, তাহলে বুঝবে ওটা হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, তাহলে এই পিএইচ স্কেলের সাহায্যে কোনো একটা দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটা কিন্তু মেজার করা যায়। এটা ক্যালকুলেশন রয়েছে, ক্যালকুলেশনটা তোমাদের সিলেবাসের আউট অফ সিলেবাস। ঠিক আছে, তো এবার আমরা আসবো, এটা হচ্ছে কালার পিএইচ পেপার। পিএইচ পেপারের সাহায্যে আমরা কতটা কোনো একটা অ্যাসিড কতটা অ্যাসিড সেই পিএইচ পেপার তারপরে পরবর্তীকালে আবিষ্কার হয়। তো মনে রাখবে যে আমাদের যে কিছু তোমাদের জানতে চায় পিএইচ ভ্যালু, আমাদের গ্যাস্ট্রিক জুস, মানে আমাদের পেটের লিভারের থেকে আমরা যখন দেখবে খুব বিরিয়ানি ঠুসেছো, খুব খাওয়া খেয়েছো বিয়ে বাড়িতে, তো তারপরে দেখবে ব্যাস অম্বল হচ্ছে, ঢেকুর উঠছে, রাত্রেবেলা হাঁসফাঁস করছে, আর শুতে পারছো না, বুক ব্যথা করছে, তো তার মানে তোমাদের সেই সময় হয়ে গেছে অম্বল। কেন অম্বল হয়েছে? তোমরা যে তেল মশলা যুক্ত বিশাল পরিমাণে খাবার খেয়েছো, সেগুলোকে হজম করার জন্য আমাদের পেটের ভেতরে অলরেডি HCl ক্ষরিত হয়। গ্যাস্ট্রিক জুস যেটার মধ্যে HCl থাকে, যার পিএইচ লেভেল হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে, 1.5 থেকে 3 এর মধ্যে থাকে হচ্ছে HCl এর মানে পিএইচ ভ্যালু। তাহলে আমাদের গ্যাস্ট্রিক জুসের পিএইচ ভ্যালু হচ্ছে কত? 2 থেকে 3 এর মধ্যে। তার মানে ওটা হচ্ছে তীব্র অ্যাসিড একটা পদার্থ। তো সেই তীব্র অ্যাসিডটা যখন আমাদের পেটের থেকে ক্ষরিত হয়, যদি অধিক পরিমাণে কিছু হাই সাবস্টেন্স খাওয়া হয়, তখন সেই বেশি পরিমাণে HCl ক্ষরিত হয়, যাতে ওগুলোকে ডাইজেস্ট করে দেওয়ার জন্য, যাতে ওই খাবারগুলোকে তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায়। তো তার জন্য সেই গ্যাস্ট্রিক জুস হচ্ছে একটা তীব্র অ্যাসিডিক পদার্থ। আর আমাদের ব্লাডটা হচ্ছে 7.4 পিএইচ ভ্যালু বিশিষ্ট একটা পদার্থ, যেটার মধ্যে একটু সামান্য ক্ষারীয়। ঠিক
ঠিক আছে? কি বললাম, 7 থেকে উপরে হলেই ক্ষারীয়, 7 থেকে নিচে হলেই অ্যাসিডিক। যত তুমি 7 থেকে নিচের দিকে যাবে, যেমন 1 2 3 এগুলো হচ্ছে তীব্র অ্যাসিডিক, ঠিক আছে? আর যত তুমি 7 থেকে উপরের দিকে যাবে, মানে 14 মানে 13 14 একদম পেছনের দিকে, সেগুলো হচ্ছে তীব্র ক্ষার। ক্লিয়ার? সেটাকে বোঝানো যায় এরকম একটা কালার পিএইচ পেপারের সাহায্যে। পিএইচ পেপার একটা ইউনিভার্সাল নির্দেশক, যেটার সাহায্যে পিএইচ পেপার অনেক রকম নির্দেশককে একসাথে মিশিয়ে পিএইচ পেপার তৈরি করা হয়, যেগুলো কালার ডিটেকশনের মাধ্যমে কতটা মানে দ্রবণটা কতটা অ্যাসিডিক বা কতটা ক্ষারীয় সেটা কিন্তু বর্ণ পরিবর্তনের মাধ্যমে বোঝানো যায়। যদি যেমন দেখো 7 যদি হয়, যদি পিএইচ ভ্যালু কোনো একটা দ্রবণের 7 হয়, তাহলে কিন্তু বুঝবে সবুজ, মানে পিএইচ পেপারটাকে যদি তুমি জলের মধ্যে ডোবাও, জল হচ্ছে একটা প্রসম দ্রবণ, তো তার পিএইচ ভ্যালু হচ্ছে 7, তো ওটার কালারটা হচ্ছে সবুজ কালারের দেখাবে। আর যদি তুমি পিএইচ পেপারকে H2SO4 এর মধ্যে ডোবাও, তাহলে দেখবে এরকম তীব্র লাল কালারের দেখতে পাওয়া যাবে। আবার যদি NaOH এর মধ্যে ডোবাও, তাহলে এরকম বেগুনি কালারের দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেলের কালার, পিএইচ পেপার বলা হয়। পিএইচ স্কেলের ভ্যালু হচ্ছে 0 থেকে 14, যেটার পিএইচ পেপারের কালার গুলো হচ্ছে এই, যেগুলো যদি 7 থেকে নিচে হয় তাহলে দেখো আস্তে আস্তে রেডের দিকে যাচ্ছে, 7 থেকে উপরে হলে আস্তে আস্তে বেগুনির দিকে যাচ্ছে, ঠিক আছে? তীব্র বেগুনি হলে হচ্ছে তোমার তীব্র ক্ষার, তীব্র লাল হলে বুঝবে ওটা তীব্র অ্যাসিড, ঠিক আছে? এখানে কিছু পিএইচ যেমন পাতিলেবুর রস হচ্ছে তীব্র অ্যাসিড, স্বাভাবিক 7 থেকে কম হবে, তীব্র অ্যাসিড বলা ভুল হবে। কোন জৈব অ্যাসিডই তীব্র অ্যাসিড না, সবকটা মিনারেল অ্যাসিড বা খনিজ অ্যাসিডই হচ্ছে তীব্র অ্যাসিড, ঠিক আছে? অলরেডি আমার অনেক টাইম চলে গেছে। ওকে, নেক্সট আমাদের আসবো হচ্ছে কিছু অক্সাইড সম্পর্কে জানবো। দেখো, অক্সাইড মানে হচ্ছে অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া হলে, যে কোনো একটা ধাতুর বিক্রিয়া হলে যে পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে অক্সাইড। ধাতু বা অধাতু হতে পারে, যেমন কার্বন, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। এই অক্সাইড কিন্তু তাহলে দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে কম্পাউন্ড তৈরি হচ্ছে সেটাকে, সেই রকম কম্পাউন্ডকে আমরা অক্সাইডস বলে থাকি। তো অক্সাইড হয় হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড। আম্লিক অক্সাইডের মধ্যে কারা পড়ে? দেখো 3 রকমের হয়, আম্লিক, ক্ষারকীয় এবং উভধর্মী। আম্লিক অক্সাইডের মধ্যে হচ্ছে যারা অধাতু, অধাতু যেমন কার্বন, সালফার, ফসফরাস, এই সমস্ত পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে অক্সাইড তৈরি করে, যেমন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড কেন আম্লিক? তার কারণ কার্বন ডাই অক্সাইডকে যদি তুমি জলের সাথে বিক্রিয়া করাও, উৎপন্ন করবে কি? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। দেখতে পাচ্ছ অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে এই যে অধাতব অক্সাইডটা কি উৎপন্ন করছে? অ্যাসিড উৎপন্ন করছে। সো দ্যাটস ওয়াই অধাতব অক্সাইড গুলো কি রকম টাইপের হয়? আম্লিক অক্সাইড হয়। আমি দেখো লিখেও দিয়েছি নিশ্চয়ই। দেখো, অধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয় আম্লিক অক্সাইড। তো যে কোনো অধাতু, তুমি সালফারের সাথে দেখো, সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় হবে হচ্ছে সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইডকে তুমি জলের সাথে বিক্রিয়া করাও, উৎপন্ন করবে সালফিউরাস অ্যাসিড। সো অ্যাসিড উৎপন্ন করছে। তো তার মানে এই যে কোনো অধাতব যে সমস্ত অক্সাইড রয়েছে সবকটা হচ্ছে কি অক্সাইড? সেগুলো হচ্ছে অ্যাসিড উৎপন্ন করা অক্সাইড, মানে এগুলো হচ্ছে আম্লিক অক্সাইড। এবার ধাতব অক্সাইড গুলোর ক্ষেত্রে দেখো, ধাতব অক্সাইড তুমি নাও, সোডিয়ামকে নাও, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করা উৎপন্ন করবে Na2O, ঠিক আছে? জাস্ট তুমি ব্যালেন্স করে দাও, সরি, তাহলে এটা 4 হবে, ব্যালেন্স করো, এটা হচ্ছে 4 হবে। এই যে সোডিয়াম অক্সাইডটা, সোডিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি? ক্ষার। তার মানে যে কোনো ধাতব অক্সাইড কি উৎপন্ন করছে? ক্ষার উৎপন্ন করছে। সো ধাতব অক্সাইড গুলো কি অক্সাইড? ক্ষারকীয় অক্সাইড, ঠিক আছে? উভধর্মী অক্সাইড কোনগুলো? দুটো আছে, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড, যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। উভধর্মী মানে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে। জিঙ্ক অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সেম ভাবে তুমি ভাবতে পারো যে HCl এর সাথে ধরো বিক্রিয়া করলো, উৎপন্ন করবে সোডিয়াম, তোমার একটা জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করবে। সেম ভাবে যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, উৎপন্ন করবে সোডিয়াম জিঙ্কেট, ঠিক আছে? বিক্রিয়াগুলো তোমাদের দেখবে বইতে রয়েছে, আমি আর লিখলাম না, তো যেহেতু টাইমও হয়ে গেছে অনেক। তো তার মানে হচ্ছে কি, এই যে জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা দুজনে হচ্ছে উভধর্মী অক্সাইড, যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। জিঙ্ক HCl এর সাথে তুমি বিক্রিয়া করা হয়েছে, চলো করেই দিই। HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড প্লাস, আমি ব্যালেন্স করছি না, জাস্ট বিক্রিয়াটা লিখছি,
সেম ভাবে জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম জিঙ্কেট প্লাস H2O। ঠিক আছে, এগুলো তোমরা জাস্ট বিক্রিয়াটা ব্যালেন্স করে নিও। ক্লিয়ার? তো এবার আমাদের জানতে হবে এই যে অ্যাসিডের সাথে অ্যাসিড বৃষ্টি, এটা হচ্ছে এফেক্ট অফ অ্যাসিডস। তো আমাদের চারিপাশে প্রচন্ড পলিউশন, চারিপাশে প্রচুর পলিউশন মানে হচ্ছে তো আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন কলকারখানা থেকে বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্রচন্ড সালফার ডাইঅক্সাইড বেরোচ্ছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডস বেরোচ্ছে। এছাড়াও বিদ্যুৎ যখন স্ফুলিঙ্গ হয়, তো বিদ্যুৎ স্ফুলিঙ্গের সময় নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইড জাতীয় বিভিন্ন তোমার পলিউটেড অক্সাইডস গুলো। এই অক্সাইডস গুলো কি হয়, বৃষ্টি যখন পড়ে বৃষ্টির জলের সাথে এগুলো বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যাসিড। যেমন আমি যদি বলি যে সালফারের সাথে, আমি কি লিখেছি এটা বিক্রিয়াটা, হ্যাঁ দেখো বিক্রিয়া অলরেডি লেখা রয়েছে। সালফারের সাথে সালফার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া হয় উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। মানে আমাদের বাতাসে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড রয়েছে। এই সালফার ডাইঅক্সাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পরে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডটা বৃষ্টির জলের সাথে উৎপন্ন করে সালফিউরিক অ্যাসিড। তার মানে ভাবো বৃষ্টি যখন প্রথম বৃষ্টি পড়ে সেই বৃষ্টিগুলোর হচ্ছে অ্যাসিড বৃষ্টি রূপে আমাদের পৃথিবীতে নেমে আসে, যেটা আমাদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী। যেমন আরো তুমি এক্সাম্পল নিতে পারো, এই যে এত আমরা কাঠ কয়লা জ্বালাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটা বৃষ্টির জলের সাথে উৎপন্ন করছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা আমাদের বৃষ্টির জলের সাথে পৃথিবীতে নেমে আসছে, যার ফলে এই যে বৃষ্টিগুলো আমাদের উৎপন্ন হচ্ছে বা এত যে আমাদের স্কিন ক্যান্সার হচ্ছে, তো তার কারণ বৃষ্টিতে ভেজা কিন্তু উচিত নয়। তো প্রথম যে বৃষ্টিটা পড়ে সেটা পুরো একদম অ্যাসিড বৃষ্টি হয়। তো অ্যাসিড বৃষ্টির ফলাফল কি? আচ্ছা, এছাড়াও কিন্তু অনেক ধরনের অ্যাসিড বৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যখন তোমার বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়, যখন গাছ পড়ে, তো তখনও কিন্তু হাই টেম্পারেচারে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। সেখান থেকেও কিন্তু বৃষ্টির জলের সাথে বিক্রিয়া হয়ে তোমার নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন হতে পারে। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটাই অ্যাসিড বৃষ্টির কারণ। তো অ্যাসিড বৃষ্টির সব থেকে বড় ফলাফল হচ্ছে স্টোন ক্যান্সার। যেমন তাজমহলে তোমরা দেখবে যে তাজমহল, ভিক্টোরিয়া, এগুলো সমস্ত কিছু রেডিশ টাইপের হয়ে গেছে। তো তার কি কারণ? কারণ অ্যাসিড বৃষ্টি ওই ক্যালসিয়াম কার্বনেট, দেখো মার্বেলের তৈরি হয় তো ক্যালসিয়াম কার্বনেট হয়, তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে এই যে সালফিউরিক অ্যাসিড এগুলো বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, আরো বিভিন্ন পদার্থ উৎপন্ন হচ্ছে, আমি ক্যালসিয়াম সালফেটটাই বলছি। এই যে ক্যালসিয়াম সালফেটটা কিন্তু একদমই উজ্জ্বলতা নষ্ট করে দিচ্ছে, এছাড়া স্টোন ক্যান্সার ক্রিয়েট করছে। মানে হচ্ছে দেখবে মার্বেলের উপরে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে, চলটা উঠে যাচ্ছে, উজ্জ্বলতা একদম নষ্ট হয়ে যাচ্ছে। সো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু প্রচুর স্থাপত্য নষ্ট হচ্ছে। এছাড়া অ্যাসিড বৃষ্টি গায়ে পড়লে স্কিন ক্যান্সার হচ্ছে, প্রচুর ডিজিজ হচ্ছে, এবং চাষের ক্ষেত্রেও এটা অনেক বেশি ক্ষতিকারক। অ্যাসিড বৃষ্টি যদি তোমাদের চাষের জমিতে পড়ে, মাটি আম্লিক হয়ে যাচ্ছে, চাষবাস ফলে কিন্তু অনুপযোগী হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা জানবো হচ্ছে প্রশমন বিক্রিয়া কি, বলেই দিয়েছি। অ্যাসিড আর জলে মানে অ্যাসিড আর ক্ষারের সাথে বিক্রিয়া, তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, লবণ এবং জল। এই বিক্রিয়াটাকেই বলা হয় প্রশমন বিক্রিয়া। আমি তোমাদের একটু আগেই বলে দিলাম, তো বলে দিয়েছিলাম প্রশমন বিক্রিয়া হয়ে গেছে, এক্সাম্পল আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখানে কিছু প্রশমন বিক্রিয়ার এক্সাম্পল রয়েছে। দেখো, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় হয়ে যাচ্ছে কোন তোমার NaCl আর H2O উৎপন্ন হবে। এখানে বেশ কিছু তোমার এক্সাম্পল দেওয়া রয়েছে। তো তারপরে আমরা পড়বো হচ্ছে লবণ। লবণ কি করে প্রোডাকশন হয় আমি তোমাদের বলেই দিলাম যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন হবে। এক্সাম্পল NaOH আর HCl উৎপন্ন করে NaCl আর H2O। তো এটাই হচ্ছে একটা কি লবণ, সমিত লবণ। সমিত লবণ কি একদম প্রথম ক্লাসে বোঝালাম যে সমিত লবণ মানে হচ্ছে এই Na+টা H+ কে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে লবণ উৎপন্ন করছে, যেটার মধ্যে কোনো অ্যাসিডিক বা বেসিক নেচার থাকছে না, এটাই হচ্ছে সমিত লবণ। তো লবণ তিন প্রকারের হয়, একটা হচ্ছে সমিত লবণ, একটা হচ্ছে অ্যাসিডিক লবণ, একটা হচ্ছে বেসিক লবণ। তো সমিত লবণের এক্সাম্পল দেখো আমি লিখেছি, NaCl, NaNO3, জিঙ্ক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো প্রত্যেকটার মধ্যে কোথাও দেখো H+ এর কোনো চিহ্ন নেই, হাইড্রোজেনের আয়নের কোনো জায়গা নেই। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে কি লবণ, এগুলো হচ্ছে সমিত লবণ। আর অ্যাসিডিক লবণের ক্ষেত্রে দেখো প্রত্যেক, এই যেমন আমি বললাম না যে যদি NaOH H2SO4 এর সাথে রিঅ্যাকশন করায়, ফলে উৎপন্ন করে সোডিয়াম বাইসালফেট প্লাস
H2O, এই যে সোডিয়াম ডাইসালফেটের মধ্যে হাইড্রোজেন থেকে গেল, তার মানে ওদের মধ্যে ও সম্পূর্ণ পরিমাণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারলো না, কারণ এখানে একটাই এনে আছে, এখানে দুটো H+ কে একটাকে H+ কে প্রতিস্থাপিত করেছে, একটা অলরেডি পড়ে রয়েছে, ফলে এটাকে বলা হচ্ছে আম্লিক লবণ, কারণ এটার মধ্যে আম্লিক নেচার বজায় থাকছে। আর বেসিক লবণ কি, ক্ষারকীয় লবণ কোনটা, তুমি বলতে পারো লেড ক্লোরাইড, বেসিক লেড ক্লোরাইড, মানে হচ্ছে দেখো লেডের সাথে HCl যদি তুমি বিক্রিয়া করাও তাহলে দেখবে লেড হাইড্রোক্সাইড, মানে তীব্র ক্ষারের সাথে যদি তুমি মৃদু অ্যাসিডের বিক্রিয়া করাও তাহলে তুমি পেয়ে যাবে এরকম একটা OH যুক্ত লবণ। OH থাকা মানে সেটা একটা মানে হাইড্রোক্সাইড নেচারের লবণ পাওয়া যাবে, যেটার মধ্যে হাইড্রোক্সাইড বেসিক নেচার পাওয়া যাবে। এইরকম টাইপের কিছু লবণের এক্সাম্পল হচ্ছে বেসিক লবণ। তো আমি একটুখানি তাড়াহুড়ো করলাম লাস্টের দিকে, তো কিছু করার নেই, বুঝতেই পারছো যে অলরেডি লেকচারটা অনেকটা লেন্দি হয়ে গেছে। এত বড় চ্যাপ্টারকে একসাথে কম্প্যাক্ট করে 2 ঘন্টার মধ্যে করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো আমি তাও চেষ্টা করলাম, আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারলে। বেশিরভাগ রিয়াকশনস বেশি কিন্তু এই চ্যাপ্টারে, তো তোমরা চেষ্টা করবে যে প্রচুর পরিমাণে রিয়াকশন প্র্যাকটিস করা। এই চ্যাপ্টার থেকে প্রচুর রিয়াকশনস আছে, অম্ল বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি থেকে কোশ্চেন আসে, অ্যাসিড বৃষ্টির রিয়াকশন গুলোকে ভালো করে পড়বে, বইয়ের মধ্যে রয়েছে। আর থাকে হচ্ছে প্রচুর শর্ট কোশ্চেন, তো শর্ট কোশ্চেন রিলেটেড কোশ্চেনও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তো চলো, আশা করি তোমরা, চেষ্টা করেছি আমি একটা টানাভাবে বুঝিয়ে দেওয়ার। তো আই থিঙ্ক তোমাদের রিভিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো রিভিশন পারপাস কিন্তু এই লেকচারটা তোমরা দেখতে পারো, আদারওয়াইজ খুব বেশি ডিটেলসে জানার জন্য তোমরা যাতায়াত ব্যাচের লেকচার দেখবে। তো আশা করি রিভিশন কমপ্লিট, ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক। আর তোমাদের পদার্থের গঠন এবং ধর্ম চ্যাপ্টারটা খুব জলদি আছে। চলো টাটা, থ্যাংক ইউ।